দফার ভোট, আজকে শেষ দফার ভোট। এরপর 4 মে জানা যাবে বাংলার মসনদে কে বসবে। আমরা আপনাদের সঙ্গে আবার ব্যাটল অফ বেঙ্গলে আমি ইলমাস সৈয়দ রয়েছি আপনাদের সঙ্গে। সকাল থেকে এখনো পর্যন্ত 61% ভোট পড়েছে। সব থেকে বেশি ভোট পড়েছে বর্ধমানে, প্রায় 66%। কলকাতা শহরে এখনো অবধি 57% ভোট পড়েছে, কিন্তু কমিশন বলছে ভোটের হার ঊর্ধ্বমুখী, অর্থাৎ মানুষ আস্তে আস্তে ভোট দেওয়ার জন্য বেরোচ্ছেন। এরই মাঝখানে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে ইভিএমে নাকি টেপ লাগানো রয়েছে। মগরাহাট থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, ফলতার একাধিক জায়গা থেকে অভিযোগ যে ইভিএম এর ওপর নাকি টেপ লাগানো রয়েছে। মনোজ অগ্রওয়াল স্পষ্ট বলে দিয়েছেন, যদি সাদা বা কালো টেপ কোনো ইভিএম এর ওপর কোনো কেন্দ্রে লাগানো থাকে, দরকার পড়লে সেই বুথে পুনর্নির্বাচন হবে, দরকার পড়লে গোটা কেন্দ্রে অর্থাৎ গোটা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। এখনো পর্যন্ত 60% ভোট পড়েছে কলকাতা শহরে। যেখানে যেখানে টেপ পাওয়া গিয়েছে সেখানে সেখানে রিপোল একেবারে বলে দিয়েছে নির্বাচন কমিশন। আর আজ সকাল থেকে যে খবরে আমরা চোখ রেখেছি, কালীঘাটে লাঠিচার্জ, বিরল ঘটনা। কালীঘাটে লাঠিচার্জ হচ্ছে, ঘটনা বিরল, কিন্তু এই ঘটনা দেখলাম আমরা। দেখুন সেই ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো অভিযোগ করেছেন যে তাকে দেখে কালীঘাটের সামনে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। তিনি বহিরাগত প্রার্থীদের মাফ করবেন বহিরাগত ভোটারদের অভিযোগ করেছেন। দেখুন আজকে কালীঘাটে যখন শুভেন্দু অধিকারী পরিদর্শনে যান তার কেন্দ্র ভবানীপুর, সেই সময় তাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। জয় হিন্দ ভবনের সামনে জয় বাংলা স্লোগান পড়েছে, এমনটাই অভিযোগ। অবজারভারকে তৎক্ষণাৎ ফোন করেন শুভেন্দু অধিকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফোর্স পাঠায় কমিশন। আমাদের প্রতিনিধি সায়ন্তন সরাসরি ছিলেন সেই সময়। দেখুন তিনি কি প্রতিবেদন তুলে ধরেছে। কমিশনে তিনি অভিযোগ করেছেন এবং অন্যদিকে কাজুরি বন্দ্যোপাধ্যায় যিনি কাউন্সিলর তিনি ছুটে এসেছিলেন এবং এই পুরো এরিয়া এই মুহূর্তে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা লাঠিচার্জ করে ভিড় কিন্তু নিয়ন্ত্রণ করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি কমিশনে অভিযোগের পরেই এই মুহূর্তে বিশাল কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এসেছেন এবং শুভেন্দু অধিকারী তিনি তাড়া করে একেবারে সেই ভিড়ের উদ্দেশ্য তাড়া করে তিনি গেলেন। অর্থাৎ একদিকে জয় বাংলা স্লোগান, একদিকে কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘিরে যখন বিক্ষোভ হচ্ছিল, এখানে কাউন্সিলর কাজুরি বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছিলেন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি এনেছেন। উল্টো দিকে তাকে হেনস্থা করা হচ্ছে, সেই অভিযোগে কিন্তু আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী তিনি কমিশনে অভিযোগ করা মাত্রই বিশাল ফোর্স এখানে এসে উপস্থিত হলো। এই মুহূর্তে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে এলেন এবং আমরা দেখতে পাচ্ছি যারা কমিশনের দায়িত্বে রয়েছেন সেই সকল পুলিশ অফিসাররা তারা কিন্তু এই মুহূর্তে এলাকা ঘিরে ফেলেছেন এবং এই যে জয় হিন্দ ভবন, সেই জয় হিন্দ ভবনেই কিন্তু এতক্ষণ ধরে এখানে কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল এবং শুভেন্দু অধিকারীর অভিযোগ পাওয়ার পরই এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী, বিশাল কেন্দ্রীয় বাহিনীর টিম তারা কিন্তু এই কালীঘাট চত্বরে এসে উপস্থিত হলেন। এবং কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু শুভেন্দু অধিকারী অভিযোগের পরই কেন্দ্রীয় বাহিনী এসে লাঠিচার্জ করলো এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুরো এলাকা। বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু ঘিরে ফেলেছে এবং শুভেন্দু অধিকারী তিনি অন্য একটি বুথের দিকে যাচ্ছেন এবং পাচ্ছেন কমিশনের সঙ্গেও কিন্তু শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কথা বলছেন, ফোনে কথা বলছেন। একেবারে কালীঘাট যে চত্বর সেখানে জয় হিন্দ ভবন, সেই জয় হিন্দ ভবনের বাইরে এই মুহূর্তে কার্যত উত্তাল পরিস্থিতি। একদিকে জয় বাংলা স্লোগান, অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছেন এবং উত্তাল পরিস্থিতি সামাল দিতে এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী থাকে সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং শুভেন্দু অধিকারী সরাসরি কথা বলছেন ইলেকশন কমিশনের সঙ্গে। কমিশনে তিনি অভিযোগ করেছেন এবং অন্যদিকে কাজুরি বন্দ্যোপাধ্যায় যিনি কাউন্সিলর তিনি ছুটে এসেছিলেন এবং এই পুরো এরিয়া এই মুহূর্তে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা লাঠিচার্জ করে ভিড় কিন্তু নিয়ন্ত্রণ করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি কমিশনে অভিযোগের পরেই এই মুহূর্তে বিশাল কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এসেছেন এবং শুভেন্দু অধিকারী তিনি তাড়া করে একেবারে সেই ভিড়ের উদ্দেশ্য তাড়া করে তিনি গেলেন।
অর্থাৎ একদিকে জয় বাংলা স্লোগান, একদিকে কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘিরে যখন বিক্ষোভ হচ্ছিল, এখানে কাউন্সিলর কাজুরি বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছিলেন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি এনেছেন। উল্টো দিকে তাকে হেনস্থা করা হচ্ছে, সেই অভিযোগে কিন্তু আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী তিনি কমিশনে অভিযোগ করা মাত্রই বিশাল ফোর্স এখানে এসে উপস্থিত হলো। এই মুহূর্তে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে এলেন এবং আমরা দেখতে পাচ্ছি যারা কমিশনের দায়িত্বে রয়েছেন সেই সকল পুলিশ অফিসাররা তারা কিন্তু এই মুহূর্তে এলাকা ঘিরে ফেলেছেন এবং এই যে জয় হিন্দ ভবন, সেই জয় হিন্দ ভবনেই কিন্তু এতক্ষণ ধরে এখানেই কিন্তু জয় বাংলার স্লোগান দেওয়া হচ্ছিল এবং শুভেন্দু অধিকারীর অভিযোগ পাওয়ার পরই এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী, বিশাল কেন্দ্রীয় বাহিনীর টিম তারা কিন্তু এই কালীঘাট চত্বরে এসে উপস্থিত হলেন এবং ঝামেলা করছে। অযথা আমাদের ভোটার শান্তিপূর্ণ ভোট গ্রহণ কেন্দ্র যেখানে আমাদের সবচেয়ে বেশি ভোট, ওই জায়গায় এসে উনি অশান্তি করছেন। স্বাভাবিকভাবে পাড়ার বোনেরা লেগে গেছে, যারা ভোটের লাইনে ছিল তারা বেরিয়ে এসে ওনাকে স্লোগান দিয়েছে। আমরা এসে থামানোর চেষ্টা করছি, কিন্তু দেখুন পাবলিকের এ তো আমরা করতে পারি না। ওরা নিজেদের রাগ হয়েছে বলে আমরা ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম, স্বাভাবিক শান্তিপূর্ণভাবে ভোট ছিল, উনি এসে আমাদেরকে অশান্তি করছে। বলছেন ভোটটা ঠিক জায়গায় দেবেন, ওনার কথায় কি ভোট হবে নাকি? উনি ভোট কোথায় ঠিক করে দেবেন, ভোটটা ঠিক জায়গায় দেবেন? মিথ্যে কথা বলছেন, একদম মিথ্যে কথা। উনি মিথ্যে কথা বলছেন, কোনো আক্রমণ হয়নি। ক্যামেরায় দেখাতে বলুন কোনো আক্রমণ হয়নি, মিথ্যে কথা বলছেন। উনি ভোটারদের বলেছিল ভোটটা ঠিক জায়গায় দেবেন, ভোটের লাইনে এসে বলার উনি কে? উনি বলতে এসছেন আমার ভোটাররা এখানে ভোট দিচ্ছে তাদেরকে এইসব বলছেন? উনি মিথ্যে কথা প্রমাণ করুন, উনি ওনার আক্রমণ হয়েছে, উনি দেখে আসছেন। একদিকে শুভেন্দু অধিকারীর তার অভিযোগ সরাসরি নির্বাচন কমিশনকে ফোন এবং তারপর সেখানে সেন্ট্রাল ফোর্স পাঠানো। উল্টো দিকে আপনারা দেখলেন কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন শুভেন্দু অধিকারী নাকি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল। ফলতার দিকে নজর রাখবো। গতকালকে যে ফলতায় আপনারা শুনেছিলেন সিংহাম বনাম পুষ্পার লড়াই, মনে আছে? জাহাঙ্গীর খান, তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান ঝুঁকেগা নেই যে বলেছিল এবং তার উল্টো দিকে সেই অজয় পাল শর্মা আইপিএস যাকে সিঙ্গাম বলা হচ্ছিল, সেই ফলতায় আজকে 186 বুথ নাম্বার 186 সেখানে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক লাঠিচার্জ। গন্ডগোল এবং গন্ডগোলের পর কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক লাঠিচার্জের খবর আসছে। ফলতার 186 নম্বর বুথে উত্তেজনা শুরু হয় এবং তারপর কেন্দ্রীয় বাহিনী সেখানে ব্যাপক লাঠিচার্জ করে, এমনটাই শোনা যাচ্ছে। ছবি দেখছেন ফলতার 186 নম্বর বুথের কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো উত্তেজনা থামাতে লাঠিচার্জ করতে হয়। এরপর আপনাদের বর্ধমানের 21 নম্বর ওয়ার্ডের ছবি দেখাবো। বর্ধমানের 21 নম্বর ওয়ার্ড, সেখানেও পুলিশের লাঠিচার্জ এবং সরাসরি তৃণমূল কাউন্সিলরের ওপর লাঠিচার্জ। তৃণমূল কাউন্সিলরকে লাঠি মেরে সরালো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান পুরসভার 21 নম্বর ওয়ার্ডের ঘটনা। রাস্তার মোড়ে বসে ভোটারদের প্রভাবিত করছিলেন এই কাউন্সিলর, এমনটাই অভিযোগ। দেখুন একেবারে রাস্তার মোড়ে বসে আছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভোটারদের প্রভাবিত করছিলেন। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এলো এবং তারপর একেবারে লাঠি মেরে সরালো। দেখুন লাঠি মেরে সরানো হলো একেবারে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে। একটু হাওড়ার বালির দিকে চোখ রাখবো। সেখানে ইভিএম সমস্যায় জেরবার ভোটাররা। বালির ডনবস্কো লিলুয়া সোহানলাল বিদ্যালয়ের ঘটনা, বিক্ষোভ প্রদর্শন ভোটাররা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। দেখুন ইভিএম এ সমস্যা এবং সেই কারণে সেখানে ভোটদান অনেকক্ষণের জন্য বিরত ছিল। এক্সক্লুসিভ ভিজুয়ালস ক্যালকাটা নিউজে দেখুন। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীকে চ্যাংদোলা করে ভোটারদের সরাতে হচ্ছিল। ক্ষিপ্ত হয়ে ওঠেন ভোটাররা, কারণ ইভিএমে গোলযোগ এমনটাই শোনা যাচ্ছিল। এবার সরাসরি আপনাদের দেখাবো রায়দিঘির, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, সেই দক্ষিণ 24 পরগনা যেখানে এই মুহূর্তে সিংহাম ঘুরছে, মানে আইপিএস অজয় পাল শর্মা। রায়দিঘির ছবি দেখাবো। রায়দিঘিতে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে রীতিমতো চোর স্লোগান দেওয়া হলো। যদিও বলে দিই এই ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিওর সত্যতা ক্যালকাটা নিউজ যাচাই করেনি। রায়দিঘিতে
বিজেপির প্রার্থীকে ঘিরে চোর চোর স্লোগান উঠল। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন রায়দিঘির ছবি, চোর চোর স্লোগান বিজেপি প্রার্থীকে ঘিরে। শুনুন। এবার 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 সরাসরি ভাঙড়ের দিকে চোখ রাখি। ভাঙড়, ভোট আসে ভোট যায়, ভাঙড়ের চরিত্র বদলায় না। নওশাদ সিদ্দিকী এবং তৃণমূল কংগ্রেসের গন্ডগোল। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, উল্টো দিকে তৃণমূল কংগ্রেস। অভিযোগ বচসা, হাতাহাতি, কিচ্ছু নেই। দেখুন। ভাঙড়ের ছবি, ভাঙড়ের রীতিমতো আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রীতিমতো সংঘর্ষ, এবং সেখানে নওশাদ সিদ্দিকী তিনি ছিলেন। ছবিগুলো দেখুন একবার। একেবারে উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে, একেবারে নওশাদ সিদ্দিকী ফিরে যাচ্ছেন একেবারে, এবং তারপর রীতিমতো বচসা তর্কাতর্কি শুরু হয় নওশাদ সিদ্দিকী এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। দেখুন। আপনি কথা বলেন, আপনি কথা বলেন, আপনার সাথে কথা বলতে চাই স্যার, আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, আপনার কথা বলেন। এগুলো কেন করছেন? এবার একবার আমডাঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আমডাঙ্গাতে 89 নম্বর বুথ নম্বর 89 জমায়েত হাটাতে পুলিশকে তাড়া করতে হলো বাইক বাহিনীকে। বাইক বাহিনী জমায়েত করছিল সেখানে, এমনটাই অভিযোগ ছিল। তারপর পুলিশ রীতিমতো তাড়া করে সেখান থেকে বাইক বাহিনীকে তাড়ায়। দেখুন। আরামবাগে, মাফ করবেন, আমডাঙ্গার ছবি দেখাচ্ছি আপনাদের। জমায়েত হাটাতে পুলিশকে তাড়া করতে হচ্ছে। আর যখন আমডাঙ্গা দেখালাম, আমডাঙ্গা থেকে এবার একটু বাসন্তীতেও যাই, কারণ বাসন্তীতে বিজেপির প্রার্থী বিকাশ সর্দার তার গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। সেই ছবি দেখছেন আপনারা। তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ঘটনা, এমনটাই অভিযোগ। ভিডিও ভাইরাল হয়েছে। আবারও বলছি, এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু যে ভিডিও আমরা পেয়েছি, আক্রান্ত বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, তার গাড়িতে হামলা চালানো হয়েছে, তৃণমূল হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ। এই নুরুল গাজী আর এই মন্টু গাজী, এই দুই নাম্বারটাকে গ্রেপ্তার করতে হবে। বাসন্তী বিধানসভায় এই মন্টু গাজী, নুরুল গাজী, তাই বাপকাটা মিলে 21 সালের মানুষ খুন করেছিল। আর আজকে আমার গাড়ি ভাঙচুর করেছে আমাকে। আর এবার জেলা থেকে একটু শহর কলকাতায় ফিরি, কারণ আজকে শহর কলকাতার সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। আজ শহর কলকাতায় ভোটদানটা ঠিক কেমন হলো, শহর কলকাতার কিছু ছবি তুলে ধরবো। প্রথমে শ্যামপুকুরের ছবি তুলে ধরবো আপনাদের কাছে। সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের ক্যাম্পে হামলা হয়েছে। অভিযোগ ভারতীয় জনতা পার্টি এই হামলা চালিয়েছে। উত্তর কলকাতার অত্যন্ত চেনা পরিচিত একটি রাস্তা, অবিনাশ কবিরাজ স্ট্রিট, সেখানে তৃণমূল নেত্রী প্রার্থী শশী পাঁজার নির্বাচনী এলাকা, সেখানে এই তুমুল উত্তেজনা। এই ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয়, এমনটাই অভিযোগ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দেখুন, একেবারে খাস কলকাতার ছবি। শশী পাঁজা এই এরিয়ার প্রার্থী। ভোটের আগেও দেখেছিলাম শশী পাঁজার বাড়িতে অ্যাটাকের ঘটনা। তারপর আজ ভোটের দিন সিলসিলা জারি হ্যায়।
এখন আমার ঘড়ির কাঁটা বলছে 2:15 এবং এখন অবধি যা যা পেয়েছি আমরা, যা যা ছবি পেয়েছি সেই সমস্ত ছবি আপনাদের দেখালাম, বাকি সমস্ত ছবি আপনাদের দেখাবো। এবং আমাদের সঙ্গে যারা প্যানেলে রয়েছে আজ আসুন তাদের সঙ্গে আলাপ করে নিই, কারণ তাদের সঙ্গেই তো কথা হবে। একই চিত্র দেখছি, একই ছবি দেখছি। পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং মুখপাত্র, অনেকদিন পর একেবারে নর্থ বেঙ্গল থেকে। পার্থদা নমস্কার। তমসা চট্টোপাধ্যায় বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছে। তমসা নমস্কার। আরিফ রয়েছে কংগ্রেসের মুখপাত্র, নমস্কার। এবং সুকান্ত ঘোষ কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন, অ্যানালিস্ট সুকান্ত ঘোষ যুক্ত হবেন। কথা বলবো এই সমস্ত ছবি, এই ফলতা থেকে শুরু করে শ্যামপুকুরের সমস্ত ঘটনা, এমন বিশেষ করে কালীঘাটের ঘটনা নিয়ে কথা তো বলবোই একটা ছোট্ট বিরতির পর। লেডিজ এন্ড জেন্টলম্যান, স্মল ব্রেক, উইল বি রাইট ব্যাক। ইউ আর ওয়াচিং দ্য ব্যাটল অফ বেঙ্গল উইথ ইলমাস সৈয়দ। ওয়েলকাম ব্যাক লেডিজ এন্ড জেন্টলম্যান, ইউ আর ওয়াচিং ব্যাটল অফ বেঙ্গল। আমি ইলমাস রয়েছি আপনাদের সঙ্গে, এস্টিম গেস্ট রয়েছে আমাদের সঙ্গে। সকাল থেকে যে ছবিগুলোর ওপর নজর রাখছিলাম, কুইক রিক্যাপ। কালীঘাট, শুভেন্দু অধিকারী আজ একেবারে সকালবেলায় প্রথমেই অভিযোগ করলেন যে তাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে জয় হিন্দ ভবনের সামনে। সেখান থেকে সরাসরি নির্বাচন কমিশনে ফোন, অতিরিক্ত ফোর্স এলো। কাজরি বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কাজরি বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন শুভেন্দু অধিকারী নাকি ভোটারদের প্রভাবিত করছিল। কালীঘাটে সেই ঘটনা ঘটলো যা আমরা কোনোদিন দেখিনি, অতীব বিরল। কালীঘাটে সেন্ট্রাল ফোর্স আর পুলিশ লাঠিচার্জ করলো। কেন্দ্রের নাম ভবানীপুর। পার্থপ্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন। পার্থদা, এ তো বিরল থেকে বিরলতম ঘটনা, কালীঘাটে লাঠিচার্জ। আমরা যে চিত্র দেখলাম টিভির পর্দায়, যেটুকু বুঝতে পারলাম শুভেন্দু অধিকারী একটু নিজেকে অতি সক্রিয়তা দেখাচ্ছে এবং যে উদ্দেশ্য দিয়ে তার ভবানীপুরে দাঁড়ানো, যে লাইন লাইটে আসা, কোথাও একটা প্রকাশকে তার দিকে নিয়ে যাওয়া সারাদিন ধরে, সেই কাজটি করবার জন্য একদম কালীঘাটের সেই বুকে পৌঁছে যেভাবে দৌড়চ্ছে, যেভাবে সে নিরাপত্তার ঘোড়ার ভেতরা টোপের থেকে তেড়ে যাচ্ছে মানুষের দিকে, এটা দুর্ভাগ্যজনক। এবং নির্বাচন কমিশন কোথাও কোথাও আমরা দেখছি বিজেপির হয়ে খানিকটা তারা অতি সক্রিয়তা দেখাচ্ছে এবং তাদের যে মুভমেন্ট, তাদের যে অ্যাক্টিভিটিস আমরা দেখলাম, যাকে সিংহম বলে চালানো হচ্ছে, তার গতকালের যে অ্যাক্টিভিটিস আমরা দেখছি, তাদের স্পষ্ট নির্বাচন কমিশন বিজেপিকে কোথাও শুরুতে পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা বাংলার মানুষ তার মতদান করছে নির্বিঘ্নে, নিরাপদে। আমরা বিশ্বাস করি তার প্রতিফলন আগামী 4 মে প্রতিফলিত হবে। এবং শুভেন্দু অধিকারী এই যে নাটকীয় একটা প্রতিশক্তিতা, সেটা যে একটা ফানুস, সেটা আগামী 4 মে নির্বাচনের ফলাফলে স্পষ্ট হবে, এটা আমরা নিশ্চিত থাকি। বেশ, আমি একবার বিজেপির যিনি মুখপাত্র আছেন আমাদের সঙ্গে, তমসা চট্টোপাধ্যায়, তার কাছে যাব। তমসা, পার্থবাবুরা বলছেন অতি শক্তিশালী প্রজেক্ট করার চেষ্টা, লাইম লাইটে আসার চেষ্টা, তাই সকাল থেকে কোট আনকোট, আমার কথা নয় পার্থবাবুর কথা, এই নাটক। কি বলবেন? কালীঘাট তথা ভবানীপুরের বিগত যে ইলেকশনগুলো হয়েছিল আমরা সেখানে দেখেছিলাম মাননীয়া জানেন কি উনি হেরে গেছেন, কারণ এখানকার মানুষ ওনাকে চায় না। বিগত ভোটে উনি নিজের বুথে নিজে হেরেছেন। তারপরে সাপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী হওয়ার সময় যখন ভোটটা হয়েছিল, আমরা যেখানে সাধারণভাবে জানি যে যেটা বাই ইলেকশন হয় তার ট্রেন্ড নর্মালি শাসকের দিকে যায়, তারপরেও সেই ইলেকশনে সেখানে খালসা হাই স্কুল সেই বুথে বাঁশডুনি থেকে 56 ভোটার এনে ওনাকে ভোট করাতে হয়েছিল। তো স্বাভাবিকভাবে ওনারা বুঝে গেছে কি পশ্চিমবঙ্গের গদি ওনাদের হাত থেকে যাচ্ছে, মানুষ এবারে নিজেদের ভোটটা নিজেরা দিতে পারছেন, তাই জন্য এই ধরনের বিভিন্ন রকম ঘটনা ঘটানোর চেষ্টা করছেন, আর কিছুই। মানে এটা তৃণমূল কংগ্রেসই ঘটনা ঘটাবার চেষ্টা করছে, তাই তো? এই ধরনের কিছু জিনিসপত্র থেকে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, আর বাইরে। বেশ, দেখুন এখনো ভোটদান চলছে, এখনো কিন্তু আমরা জানি না কে জিতবে কে হারবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির মুখপাত্র বলছে একটা রেজাল্টের সম্ভাব্য কথা বলছে। আমরা সেটা এই মুহূর্তে, যেহেতু সাইলেন্স পিরিয়ড আজকে সন্ধ্যে 6টা অবধি, তাই এই নিয়ে বেশি আলোচনা করবো না। আমি এবার আরিফের কাছে আসবো। আরিফ, কংগ্রেস কোথায় কালীঘাটে কিংবা ভবানীপুর কেন্দ্রে? কংগ্রেস কোথায়? কংগ্রেস কালীঘাটেও আছে, কংগ্রেস ভবানীপুরেও আছে, দক্ষিণবঙ্গে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা জায়গায় কংগ্রেস আছে। কিন্তু ঘটনা হচ্ছে এই তৃণমূল আর বিজেপি বারবার যে কথাটি বলা হয়েছে যে তারা বাইনারি পলিটিক্স করতে চায়, অর্থাৎ তারা বাংলায় শুধুমাত্র দেখাতে চায়, কি বলবো যে এরা করতে চায়, হচ্ছে মাত্র তারা দেখাতে চায় যে তারাই শুধু রাজনীতিতে আছে, তারাই শুধু বাংলার বুকে বাংলার মানুষের জন্য লড়াই করছে। কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে যে এই দুই রাজনৈতিক দল শুধুমাত্র সন্ত্রাস আর বিভাজন, এই দুয়ের মাঝখানে রাজনীতির যে মূল ইস্যু, মানুষ খাদ্যের জন্য লড়াই করছে, মানুষ চাকরি চাই, মানুষ শিল্প চাই, এই সমস্ত কথাগুলোই দুই রাজনৈতিক দলের মুখে নেই। তার প্রতিফলন আজকে ভোটের দিনেও আমরা দেখতে পাচ্ছি।
একটা সুষ্ঠু নির্বাচন বাংলার মানুষ আশা করেছিল এবং এই সুষ্ঠু নির্বাচনে বাংলার মানুষ দীর্ঘদিন পর রেকর্ড সংখ্যায় আমরা প্রথম দফায় দেখেছি যে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছে মানুষেরকে বিভ্রান্তি সৃষ্টি করার, তার জন্যই কখনো হামলা কখনো পাল্টা হামলা এর মধ্য দিয়ে এই মানে শান্ত বাংলাকে তপ্ত করতে চাইছে আর বাংলার নামকে বদনামের দিকে ঠেলে দিচ্ছে। এটাই তো ভারতীয় জনতা পার্টি আর তৃণমূলের মধ্যে একটা সেটিং কালচার, একটা সেটিং রাজনীতি। তো এর থেকে বাংলার মানুষ পরিত্রাণ পেতে চাই। বাংলার মানুষ ঠিক ভোটদান করবে, ভোটদান করছে, আমরা আশাবাদী যে রুটি বাংলার মানুষ ভোটদান করছে একেবারে। এখনো পর্যন্ত 61% পোলিং পার্সেন্টেজ, যেটা ইলেকশন কমিশন বলছে। কলকাতাতেও অ্যাবাউট 57% পোলিং হয়েছে। সিইও মনোজ আগরওয়াল বলছেন যে আরও এটা বাড়বে, ঊর্ধ্বমুখী। কিন্তু এর মাঝখানে একটা গুরুতর অভিযোগ এসছে, বিশেষ করে ফলতা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গা থেকে, যে ইভিএমে অনেক সময় কালো কিংবা সাদা টেপ দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে মনোজ আগরওয়ালের সেই বক্তব্যটাও শোনানোর চেষ্টা করব, কিন্তু তার আগে ঘটনাটা দেখুন। একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে যে ইভিএম রয়েছে, ইভিএমে একটা সাদা টেপ কিংবা একটা কালো টেপ সেটে দেওয়া হচ্ছে এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে এই টেপটা সাঁটছে কারা, ইভিএমটা থাকছে কোথায়। শুধু তাই নয়, একই সঙ্গে আরেকটা এই মুহূর্তে যে চাঞ্চল্যকর ডেভেলপমেন্ট বলবো, সেই চাঞ্চল্যকর ডেভেলপমেন্ট হলো সিইও মনোজ আগরওয়াল বলে দিচ্ছেন যেখানে যেখানে এমন অভিযোগ এসছে, দেখা গেছে যে টেপ সাঁটা আছে, দরকার পড়লে সেই গোটা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। সুকান্ত ঘোষ অ্যানালিস্ট রয়েছে। রিপোলিং অ্যাট দ্য কস্ট অফ পাবলিক মানি, মিস্টার ঘোষ। একদমই ইলমাস, দেখো আর এই ফলতাতে 241, 223 এবং 252, 186 এই বুথগুলোতে কিন্তু ইভিএম শুধুমাত্র এই যে তুমি যে টেপের কথা বলছো, এই অভিযোগ কিন্তু নিশীথ প্রামাণিক কিন্তু মাথাভাঙ্গাতেও একই অভিযোগ এনেছিলেন। কিন্তু সুতরাং দেখা যাচ্ছে, যেটা বলা যাচ্ছে, দেখো এটা তো প্রিসাইডিং অফিসারের এখতিয়ারে থাকে পুরো ব্যাপারটা এবং সেক্টর থাকেন। এবার ঘটনা হচ্ছে প্রিসাইডিং অফিসার সেটা কেন জানাননি সেক্টরকে। এবার এই পুরো বিষয়টির মাধ্যমে কিছু মানুষের যে এই যে অভিযোগ কোনো রাজনৈতিক দলের, সেটা কিন্তু বিরূপ প্রভাব ফেলে ইলমাস। এবং তুমি যে 61% ভোটের হার দেখাচ্ছ, সেটা কিন্তু এবারকার গণতন্ত্রের জয় ইলমাস। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকালে লাস্ট কথা একটা বলি, বালিতে আজকে কিন্তু 1.5 ঘন্টা ধরে ভোটের লাইনে ভোটাররা দাঁড়িয়েছিল ইভিএমে, সেখানে ইঞ্জিনিয়ার তখনও এসে কিছু করতে পারেনি। এই জায়গাগুলোতে আমার মনে হয় ইলেকশন কমিশনকে আরও ভালোভাবে ব্যবস্থা নেওয়া উচিত। সুকান্তবাবু, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একবার আজ মনোজ আগরওয়াল কি বলছেন, সিইও মনোজ আগরওয়াল, এই টেপ কাণ্ডে যেখানে যেখানে টেপ লাগানো আছে সেখানে সেখানে কমিশন কি বলছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, টেক আ ভেরি হার্ড লুক। যেখানে যেখানে টেপ পাওয়া গেছে, কোথায় অ্যালিগেশন আছে ওটা আলাদা ম্যাটার আছে, কিন্তু যেখান থেকে আমরা সঠিক ইনফরমেশন পেয়েছি, যেখানে আমরা আমাদের এখানে দেখেছি, ওয়েবকাস্টিংয়ে দেখেছি, যেখানে জেলা শাসক ওয়েবকাস্টিংয়ে দেখেছেন, যেখানে ফিল্ড থেকে রিপোর্ট আসছে, যেখানে অবজারভার রিপোর্ট আসবে, ওখানে আমাদের 0 টলারেন্স আছে। আমরা আগাম বললাম, আর এখন যেটা আছে, এসব জায়গা যেখানে পাওয়া গেছে, যেখানে পাওয়া যাবে, सब जगह रिपोर्ट हो गए। अतर पाया जाए कोनो मशीन ऊपर यदि हमारे ब्लैक टेप पाया जाए या व्हाइट टेप पाया जाए या एनी साउंड ऑफ मशीन संगे छेड़छाड़ হবে, তারপরে যেটা আছে আমাদের টলারেন্স 0 আছে, আমরা ওখানে রিপোল করাবো সব বুথে। Well, there you have it, ladies and gentlemen. একেবারে সিইও মনোজ কুমার বলতে, যেখান থেকে আমরা অভিযোগ পাচ্ছি, যেখানে যেখানে টেপ দেখা যাবে সেখানে সেখানে রিপোলিং হবে। টাইম ফর আ শর্ট ব্রেক, উইল বি রাইট ব্যাক। আপনারা দেখছেন দ্য ব্যাটল অফ বেঙ্গল উইথ মি, ইলমাস সৈয়দ। ওয়েলকাম ব্যাক, লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ and you're watching the battle of Bengal. আমার সঙ্গে আমার স্টিম গেস্ট রয়েছে, আমি নিশ্চয়ই তাদের কাছে যাব, কিন্তু তার আগে কয়েকটা ছবি দেখায়, একদম হট কেক ছবি এই মুহূর্তে পাচ্ছি। ফার্স্ট, ফলতা, সেই ফলতা যেখানে পুষ্পা বনাম সিংহামের লড়াই, সেই ফলতায় লাঠি চার্জ করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ। ফলতার 129 নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে ভোট দিতে চাপ দিচ্ছে, এমনটাই বলছে তৃণমূল কংগ্রেস। রীতিমতো উত্তেজনা ফলতায়। দেখুন, সমস্ত খাবার টাবার উল্টে দিয়েছে, লোকের বাড়ি ঢুকে মারধর করছে বিজেপিকে ভোট দেওয়ার।
এবার সেই দক্ষিণ 24 পরগনার আর একটা জায়গার ঘটনা দেখাই আপনাদের। সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, জয়নগরের 259, 251 এবং 252 নম্বর বুথে মিলিয়ে 3টি জায়গায় তৃণমূল কর্মীরা ছিলেন, এমনটাই তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি। তাদের অভিযোগ, ক্যাম্পের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এক বুথে 2 জন হিসেবে 3 বুথের জন্য 5 কর্মী ছিল। তারপরেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর নাকি কেন্দ্রীয় বাহিনী লাঠি চালিয়েছে, পুলিশ লাঠি চালিয়েছে, এমনটাই অভিযোগ। আর যখন এই সমস্ত কিছু দেখছেন, এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এত অভিযোগ শুনছেন, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যখন এত অভিযোগ শুনছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের মুখে, তখন আপনাদের আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালবেলা পরিদর্শন করার পর কি বললেন দেখুন। ऐसे वोट कभी होता है, ऐसे कभी वोट नहीं होता है। वोट शांति से होता है, लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है। लेकिन ये तो लोकतंत्र को पूरा बारह बजा दिया, पूरा इसको अप्रोच कर दिया। इंटेंशन दीदी, इंटेंशन क्या है? Intention is very clear that BJP wants that forcefully to rig the election. But our workers and people are ready to die. दीदी, common voters are intimidated. মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি বক্তব্য রয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় বাহিনী যা করছে সেটা মেনে নেওয়া যায় না, কারোর কথা শুনছে না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল ফোর্স নিয়ে দেখুন। আমরা চেষ্টা করবো এই বক্তব্য আরেকবার শোনাবার, কিন্তু তার আগে একবার চলুন না এস্টিমড প্যানেলিস্টদের কাছে যাই। আমি পার্থদাকে দিয়েই শুরু করি। পার্থদা, আপনাদের ওপর এত মার কেমন লাগছে? দেখুন না, এবারে নির্বাচনটা মনে হচ্ছে যে কাশ্মীর বর্ডারে হচ্ছে, শুধু রাফায়েল আর কিছু 2-1টি বিষয়ে সংযুক্ত করলে মনে হতো যে ভারত পাকিস্তানের যুদ্ধক্ষেত্র এই বাংলার নির্বাচন। কিন্তু এত কিছুর পরেই যে হতাশা চারদিকে বিজেপি কর্মীরা বা মানুষ দেখবে, কিছু মানুষ, সেটা থেকে স্পষ্ট হবে যে বিজেপি আর কোনো বলবার জায়গা থাকবে না যে বাংলার মানুষের সমর্থন বাড়তি করে। এটা দুর্ভাগ্য যে নির্বাচন কমিশন একতরফা ভাবে কিছু কার্যকলাপ করবার চেষ্টা করে, যেখানে তাদের ব্যর্থতা সেগুলোকে মানুষ আগোড়াল বা যারা রয়েছে নির্বাচন কমিশনের দায়িত্বে তাদেরকে বলতে শুনলাম না। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে 8 থেকে 10টি ইভিএম মেশিন শুরুতেই নষ্ট হচ্ছে, কোথাও কন্ট্রোল ইউনিট, কোথাও ভিভিপ্যাট, কোথাও ব্যালট ইউনিট। সেগুলো নিয়ে মনোজ আগরের বক্তব্য স্পষ্ট নয়। আবার আমাদের ফার্স্ট থেকে যেখানে যেখানে ভোট হয়েছে স্ট্রং রুমের হতশ্রী অবস্থা আমরা বারে বারে তুলে ধরছি, কিভাবে রাতারাতি ক্যামেরা সব বন্ধ হয়ে যাচ্ছে, কিভাবে মনিটর ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে। সেগুলো নিয়ে কিন্তু তাদের বক্তব্য নেই, তারা সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আর বাকি জায়গায় যেখানে বিজেপি খানিকটা ব্যাকফুটে থাকার চেষ্টা করে, সেখানে কথায় কথায় পুনর্নির্বাচনের কথায় কিন্তু পার্থদা, একটা জিনিস আমি এই মুহূর্তে না জিজ্ঞেস করলে সত্যি অ্যাজ আ জার্নালিস্ট এই আক্ষেপটা থেকেই যাবে। দেখুন, 2 দফায় নির্বাচন হলো, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ভেরি প্রাউড। একটাও লাশ নেই, আই এম ভেরি হ্যাপি। আপনি খুশি তো? এটা নিশ্চিতভাবে মৃত্যু কখনোই কাঙ্ক্ষিত নয়, মৃত্যু কখনোই আমরা কেউ প্রত্যাশা করি না। এবং নির্বাচন কমিশন গোটা নির্বাচন প্রক্রিয়া চলাকালীন তারা দায়বদ্ধতায় থাকে। সুতরাং সেখানে মৃত্যু যদি ঘটে তার দায়বদ্ধতা নির্বাচন কমিশনকে নিতে হবে, যদি মৃত্যু না ঘটে তার ক্রেডিটও নির্বাচন। একেবারে তার সাফল্য দলে আজকে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী, তাই নয় কি? কিন্তু বিগত দিনে যেখানে সিআইএসএফ জওয়ানের গুলিতে গত বছর শীতলগুলিতে 5 জন মানুষের মৃত্যু হয়েছে, তখন তার নির্বাচন কমিশন দায়বদ্ধতা নেয়নি কেন তখন শাসক দলের দিকেই আঙুল তোলা হয়েছে? এটাও তো দুর্ভাগ্যজনক। এই কথাগুলো কে বলবে? নির্বাচন কমিশন শুধু সাফল্যের যে ঝক্কা নিরাপত্তা পেটাবে, কিন্তু ব্যর্থতার দায়ভার নেবে না, এটা হতে পারে না। আমি তো এই এক্ষুনি উদাহরণ দিলাম যে
কথায় কথায় প্রত্যেকটা নির্বাচন ক্ষেত্রে, বিধানসভা ক্ষেত্রে 14টি কোথাও 10টি 5টি করে ইভিএম নষ্ট হয়ে যাচ্ছে। অনেক জায়গায় আমরা দেখলাম ভোটাররা প্রতিবাদ করেছে কেন নির্বাচন ডিলে হচ্ছে, তার জন্য তারপর পুলিশ লাঠিচার্জ করছে নির্বাচক মন্ডলীকে, সাধারণ ভোটারদেরকে। এর দায়বদ্ধতা কে নেবে? নির্বাচন কমিশন সেগুলোকে এড়িয়ে গেলে হবে? আমি একবার খুব তাড়াতাড়ি একটা পাল্টা যুক্তি নেব। তমসা চট্টোপাধ্যায় বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছে। তাহলে সত্যি মানে আই এম রিয়েলি প্রাউড, আই এম রিয়েলি হ্যাপি যে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি এবং এটাই কাম্য। এভাবেই ডেমোক্রেসিতে নির্বাচন হওয়া দরকার। কিন্তু এখানে আমার একটা বক্তব্য, যে অভিযোগ কিংবা একটা প্রশ্ন, যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যে কেন্দ্রীয় বাহিনী যথেচ্ছাচার করছে, বিজেপির হয়ে কাজ করছে, সত্যি কি তাই? কারণ মমতা ব্যানার্জি যেটা করছেন সেটা একটা উস্কানিমূলক কাজকর্ম করছে। এর জন্য যদি কোনো মানুষের ক্ষতি হয়, একটু আগে উনি বলছিলেন, এই ধরনের উস্কানি দেওয়ার পর যদি কোনো মানুষের কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু একমাত্র দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে যেটা হচ্ছে তাতে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তৃণমূল তাদের শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই ইসিআইকে এবং পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে, যারা প্রথম থেকে যেরকমভাবে দরকার, সকাল থেকে দেখছি আমরা ইসিআই অ্যাক্টিভ এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনীরা তারা লাঠি উঁচিয়ে বিভিন্ন জায়গায় যারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে তাদেরকে আটকে দিচ্ছে। এই জিনিসটা এইভাবেই চলবে, মানুষ নিজেদের ভোটটা দিতে পারবে, এর জন্য আমরা ইসিআইকে ধন্যবাদ জানাচ্ছি। বেশ, আমি একবার আরিফের কাছে আসবো। আরিফ, গুড রোল ইলেকশন কমিশন। আচ্ছা বেশ, হ্যাঁ, যে সবকিছু আমরা ধরলাম, ইসিআই খুব অ্যাক্টিভ রয়েছে, সেন্ট্রাল বাহিনী অ্যাক্টিভ রয়েছে, সমস্ত ম্যানেজমেন্ট যথাযথভাবে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে যথাযথভাবে। তারপরে চৌঠামের পরে আমরা যাতে সিট কানুনি না শুনি কোনো বিজেপির প্রতিনিধির কাছে যে এই জন্য আমরা ভোটে হেরে গেলাম, ওই জন্য আমরা ভোটে হেরে গেলাম, মানুষ কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছে এবং সেটা তৃণমূল। এই একই কথা আপনাদের মুখেও আমরা শুনতে চাই, এই একই কথা আপনাদের মুখেও আমরা শুনতে চাই। আমরা একদম দায়বদ্ধতা নিয়ে বলছি। আমরা খুব ভ্যালিড পয়েন্ট, I must say it's a very valid point. ইসিআই এবং সেন্ট্রাল বাহিনী বিজেপি হয়ে কাজ করছে, এটা একদম জলের মতো পরিষ্কার। তারপরেও আমরা বলছি সব থেকে বেশি সুস্থভাবে ভোট হলে সেটা ইসিআই অন্যের হয়ে কাজ করছে, আর যদি মারদাঙ্গা হয় তখনই আপনারা কান্না গাওয়া শুরু করবেন যে আমাদের ইভিএম কাজ করছে না, এরা। আমরা তো একটা কথা পরিষ্কার ভাবে বলছি, আমার মনে হয় যেটা পার্থদা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যদি এরপর বিজেপির হয়ে কাজ করতে তারপরে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে, এই ঘটনা ঘটবে, মানুষের মৃত্যু না ঘটলে সেটা ইসিআই বিজেপির হয়ে কাজ করছে। আমরা শুনবো না, মানুষের মৃত্যু না হলে ইসিআই বিজেপির হয়ে কাজ করছে। আমি একবার আরিফের কাছে আসবো। আরিফ, সবই তো বুঝলাম, কিন্তু এই মুহূর্তে যে কাজ আমরা কেন্দ্রীয় বাহিনীর দেখছি, একদিকে খুব ভালো যে জিরো ক্যাজুয়ালিটিস, এটাই আমরা চাই, গণতন্ত্রে এটাই দরকার যে মানুষ ভোট দেবে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, ভয়হীনভাবে ভোট দেবে। এর ক্রেডিট তো ইলেকশন কমিশনকে দিতেই হবে। হ্যাঁ দেখুন, নাকি তোমরাও তো একাধিকবার বলছো ইলেকশন কমিশন নাকি বিজেপির এজেন্ট, এই অভিযোগ তো তোমাদেরও রয়েছে, রাহুল গান্ধী থেকে শুরু করে তোমাদের এখানকার নেতা সবারই রয়েছে। হ্যাঁ দেখো ইলমাসদা, তুমি যদি প্রথমেই বলো যে এইবার বাংলার যে ইলেকশন, সেখানে একটাও আমরা মৃত্যু মিছিল দেখিনি বা আমরা ডেড বডি পাইনি, খবর আমরা এখনো পাইনি, তো সেটা তো নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। কারণ এটা তো বলা মানে কোনো বিতর্কের কোনো জায়গাই থাকে না। কারণ বাংলার পূর্বের নির্বাচনগুলো আমরা যদি দেখি, তাহলে সেখানে আমরা দেখেছি যে বাংলার নির্বাচন মানেই এই বর্তমান যে শাসক দল পশ্চিমবঙ্গে রয়েছে, তারা এই ন্যারেটিভটা চালিয়ে দিয়েছিল বা তাদের নেতৃত্বে এটা হয়েছিল যে বাংলায় ইলেকশন হলে মৃত্যু হবে। আমার কাছে একটা লেটেস্ট আপডেট আসছে, আমরা যখন কথা বলছি যে কেন শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের একটা বক্তব্য রয়েছে, বিজেপির একটা বক্তব্য রয়েছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কিছুক্ষণের মধ্যেই সেই বক্তব্য আপনাদের শোনাবো। আমার সহকর্মীদের বলবো এই বক্তব্যটা যত তাড়াতাড়ি সম্ভব কেটে পাঠাও। অর্জুন সিং এর গুন্ডা বাহিনী এখনও রাস্তায় বেরোয়নি, তাই শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, কিছুক্ষণ আগে বিবৃতি দিয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস প্রার্থী। তমসা, দেখুন, আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের যত গুন্ডা রয়েছে এদেরকে কিভাবে গত কয়েকদিন ধরে তাদেরকে মোটামুটি লাঠি উঁচিয়ে ছাল চামড়া গুটিয়ে ডুগডুগি বাজাচ্ছে। তাই জন্য এই ধরনের কথা ওনারা, আমি আবার বলছি, যখন বুঝতে পারছেন হেরে যাচ্ছেন তখন এই ধরনের কথা বলবেন। এই দেখুন আপনি এখনই পার্থপ্রতিম রায়, আপনারা হেরে যাচ্ছেন তাই জন্য আপনারা এরকম কথা বলছে, তৃণমূল কংগ্রেস হেরে যাচ্ছে তাই এরকম কথা বলছে বিজেপি, কি বলবেন? আসলে ইসিআই যে পক্ষপাত করছে তার বলিষ্ঠতম উদাহরণ আমি নিজে। আমার বিরুদ্ধে একটাও ক্রিমিনাল অফেন্সে আমি হলফনামায় সেটা স্পষ্ট করেছি
তারপরেও যে তালিকা প্রকাশিত হয়েছে, যাদেরকে কার্ড করতে হবে, অ্যারেস্ট করতে হবে, সেই তালিকায় 1 নম্বরে আমি ছিলাম কুচবিহারে। এটা তো দুর্ভাগ্যজনক। অথচ নিশীথ সমাজের বিরুদ্ধে 14টা মামলা, সুকুমার রায় আমার বিরুদ্ধে যিনি প্রার্থী তার বিরুদ্ধে 15টি মামলা, ব্যাংক ডাকাতি সহ খুন সহ বিভিন্ন ধরনের মামলা, তাদের কোনো নাম নেই অ্যারেস্ট করবার ক্ষেত্রে। এখান থেকে বোঝা যাচ্ছে কাদের হয়ে ইসিআই কাজ করছে এবং নির্বাচনের পুলিশ পর্যবেক্ষক যারা আসছে তারা কাদের হয়ে কাজ করছে। সুতরাং দিনের আলোর মতো স্পষ্ট, এক্ষেত্রে রকেট সায়েন্স করবার কিছু নেই। ইসিআই কার হয়ে কাজ করছে, সেন্ট্রাল বাহিনী তাদেরকে দিয়ে নেমিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য নাম তালিকাভুক্ত করা হচ্ছে, এটা জলের মতো। দিনের আলোর মতো এটাই স্পষ্ট কি মানুষ নিজেদের ভোট দিতে পারছে শান্তিপূর্ণভাবে, সেটা মানুষ দেখছে। প্রথম দফায়ও দেখেছে এবং দ্বিতীয় দফায়ও আমরা দেখলাম নিজেদের ভোটটা মানুষ দিতে পারছে। হ্যাঁ, এটা আপনাদের দুঃখের কারণ হতে পারে। না, আপনার অনেক রাজনৈতিক ম্যাচুরিটির অভাব আছে, আপনার সাথে কথা বলতে এইসব ম্যাচুরিটি বলে লাভ নেই, মানুষ দেখতে পাচ্ছে কি হচ্ছে। এইসব এই ধরনের পালিয়ে যাওয়ার জন্য এই ধরনের কথা বলা যায়। নিজে উদাহরণ, আমার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স নেই, হলফনামায় স্পষ্ট করেছি। তারপরে নির্বাচন কমিশন দিদিকে যে চিঠি করে ধরতে বলেছে তার নাম 1 নম্বরে আমার নাম ছিল। আচ্ছা, বেশ আমি একটু সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, শান্তিপূর্ণ নির্বাচন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, এটাই তো কাম্য গণতন্ত্রে। থ্যাঙ্কফুলি এবার পশ্চিমবঙ্গে 2টো দফায় নির্বাচন হলো, 2টো দফার নির্বাচনের মধ্যে এখনো পর্যন্ত কিচ্ছু নেই। হ্যাঁ ইলমাস, দেখো গত পঞ্চায়েত নির্বাচনে কতগুলো লাশ পড়েছিল আমরা জানি, এবং দেখো সাধারণ মানুষকে গণতান্ত্রিক উৎসবে, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সেখানে সামিল হওয়ার অধিকার তার আছে। এবার তাকে যদি শাসানো হয়, তাকে যদি কোনোভাবে ভয় দেখানো হয়, সেখান থেকে তো মানুষ আজকে রেহাই পেয়েছে। এই যে আজকে 142 জন সাধারণ পর্যবেক্ষক, 95 জন যে পুলিশ পর্যবেক্ষক এবং 100 জন বিভিন্ন আয় ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক, এরা কেন আছে? এবং 2348 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী কেন আছে? এর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে দাঙ্গা এবং মানে কোনো রকম হত্যা ছাড়া বা শাসানি ছাড়া, রিগিং ছাড়া এবং ছাপ্পা ভোট ছাড়া ভোট হয় না। এটা আমরা বিগত দিনে দেখেছি। এটার জন্যও কিন্তু খুব বেশি পড়াশোনা করতে হবে না। সেখানে দাঁড়িয়ে ইলমাস আজকে যেটা তোমরা দেখাতে পারছো, কাতারে কাতারে মানুষ, এটাই কাতারে কেন বলছি, আমরা বিভিন্ন উৎসবে বলি, এখানে বলছি এই ভোট উৎসবে আবাল বৃদ্ধা বনিতার লাইন, তুমি সব জায়গায় পাহাড় থেকে শুরু করে কলকাতা এবং জঙ্গলমহল সব জায়গায় কিন্তু মানুষ এর জন্য ভোট দিতে পেরেছে যে একদিকে তারা কেন্দ্রীয় বাহিনী, অনেকেই বলেছে কেন্দ্রীয় বাহিনী থাকাতে তারা সেই আশ্বাসটুকু পেয়েছে। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব অন্তত মানুষ যেন তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে। এর জন্যই এত আয়োজন। এবার এখানে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, দ্বিতীয় দফা নির্বাচনের সব মিলিয়ে এখন আমি আসবো পার্থদা আপনার কাছে। এখনো পর্যন্ত সব মিলিয়ে 2196টি অভিযোগ দায়ের হয়েছে কমিশনের কাছে। এখনো পর্যন্ত সিইওর কাছে কমপ্লেন এসছে 84টা, সিএমএসএ কমপ্লেন এসছে 316টা, ন্যাশনাল গ্রিভিয়েন্স পোর্টাল কিংবা সাধারণ লোক রাজনৈতিক দলের কমপ্লেন 1796টা। সব মিলিয়ে এখনো পর্যন্ত 2196টি অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। 2196 কমপ্লেন্টস, লেডিজ এন্ড জেন্টলম্যান। 2196টি কমপ্লেন। রাজ্যের দ্বিতীয় দফায় এখনো পর্যন্ত 2196টি অভিযোগ দায়ের হয়েছে কমিশনের কাছে। একই সঙ্গে সাতগাছিতে 116 নম্বর বুথ, সেখান থেকে ধুন্ধুমার কিছু ভিজুয়ালস। সাতগাছিয়া বিধানসভার 116 নম্বর বুথের ঘটনা। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে সাধারণ মানুষের বিক্ষোভ, লাঠিচার্জ দেখুন।
বেশ, এবার তমসা যে প্রশ্নটা আপনাকে করছিলাম, এই ছবিও তো রয়েছে যেখানে সাধারণ মানুষ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন তমসা? যেমন ঘটনাটা কি ঘটেছে ঠিক স্পষ্ট নয়, যদি মানুষের সমস্যা হয় তারা প্রতিবাদ জানাবেন, এটা মানুষ তাদের ভোটটা যেন দিতে পারে এটাই আমাদের আশা। ইসিআইকে বলবো এই বিষয়গুলো যেন আরও ভালোভাবে দেখা হয়। বেশ, সুকান্তবাবু? আমার মনে হয় যেটা হচ্ছে, কারণ দিস ইজ ফর দ্য পিপল, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপল। একদমই, এবং জনগণের জন্য সব কিছু। এবং যেখানে জনগণ, এটাও কিন্তু ঘটনা, তুমি একটা মুদ্রার এপিকটা বলছো, ওপিটে এটাও আছে কিন্তু দেখা গেছে যেখানে কেন্দ্রীয় বাহিনীর নামে অভিযোগগুলো রয়েছে, তবে ইসিআই কিন্তু সেই ব্যাপারগুলো দেখবে বলেছে। এবার এটা দেখার বিষয় ইলমাস, যে এই যে অভিযোগগুলো রয়েছে এর কোনো সারবত্তা রয়েছে কিনা। কারণ কেন্দ্রীয় বাহিনী কিন্তু এটাও দেখা গেছে বৃদ্ধ, অসতিপর বৃদ্ধকে একদম হাতে করে মানে একদম তুলে নিয়ে হাঁটতে পারছে না, তাকে তুলে নিয়ে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাকে ভোট দিয়েছে, সেই ছবি তোমরা দেখিয়েছো। আমি সেটাই বলছি যে কেন্দ্রীয় বাহিনীর যদি কোনো এই অভিযোগ থাকে, যেটা তোমরা তোমাদের স্ক্রিনে দেখাচ্ছ, তাহলে ইসিআইকে কিন্তু এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এদের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যেহেতু এত অভিযোগ রয়েছে, সুতরাং সেই অভিযোগগুলো যেন তৃণমূল কংগ্রেস কেন কেউই করতে না পারে, অন্তত নির্বিঘ্নে ভোট যেন দিতে পারে জনগণ, সেটাকেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেজন্যই রয়েছে। এটা কিন্তু মানুষের জন্য। আমরা ফিরবো সুকান্তবাবু, আপনার কাছে ফিরবো। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, উইল বি রাইট ব্যাক আফটার আ স্মল ব্রেক। কিপ ওয়াচিং দ্য ব্যাটল অফ বেঙ্গল উইথ ইলমাস সাইয়াদ। ওয়েলকাম ব্যাক লেডিজ এন্ড জেন্টলম্যান, ইউ আর ওয়াচিং দ্য ব্যাটল অফ বেঙ্গল। আজ সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ, কোনো রকম মৃত্যু হয়নি, কোনো রকম মৃত্যুর কিছু হয়নি, কিন্তু সংঘর্ষ হয়নি, ঝামেলা হয়নি, সর্বত্র হয়েছে। দেখুন ফলতার ছবি দেখাই আপনাদের। ফলতায় যেখানে একাধিক তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে ভাঙচুর হয়েছে এমনটা অভিযোগ, এবং অভিযোগ করছে তৃণমূল কর্মীরাই। সমস্ত খাবার টাবার উল্টে দিয়েছে, লোকের বাড়ি ঢুকে মারধর করছে, বিজেপিকে ভোট দেওয়ার ঘরের ভিতরে ঢুকে কেন্দ্রীয় বাহিনী বাড়ির ভিতরে ঢুকে অত্যাচার করছে, বাড়িতে থাকতে দিচ্ছে না মুসলমান। অত্যাচার করছে, এক্সট্রা রোগীর উপর অত্যাচার করছে, এক্সট্রা রোগীর উপরে। আমার আরো একটা ছবি দেখাই, আসুন। আজকে সকাল থেকে ফলতায় যেখানে যেখানে লাঠিচার্জ হয়েছে, ভালো করে দেখুন। ফলতার একাধিক জায়গায় লাঠিচার্জের অভিযোগ আসছে। তৃণমূল কংগ্রেস বলছে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করছে। তারপর নওশাদ সিদ্দিকী, ভাঙড়, যে ভাঙড় বারবার উত্তপ্ত হয়। সময় আসে, ভোট আসে, কিন্তু বদলায় না, চরিত্র বদলায় না, ভাঙড় থাকে ভাঙড়েই। ভাঙড়েও আজ নওশাদ সিদ্দিকী তার বক্তব্য, তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে রীতিমতো মারপিট করার জন্য এসেছিল, বচসা শুরু করার জন্য এসেছিল। নওশাদের একটা বক্তব্যও আছে, শুনুন। ওরা এখানে দাঁড়িয়ে 100 মিটারের মধ্যে দাঁড়িয়ে পাকাও মারছে, আমরা হ্যাঁ পাকাও হচ্ছে। 100 মিটারের মধ্যে দাঁড়িয়ে থাকবে কি করে? 100 মিটার সব তৃণমূলের গুন্ডামস্তান ভোট চুরি করতে আসছে। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এরা ওই জন্য এটাকে কি করছে, এটাকে ভুলনিত করার চেষ্টা করছে ওরা। বেশ, এবার এক এক করে আমি প্রথমে কংগ্রেসের কাছে যাবো। যে কংগ্রেস কোথায় এই মুহূর্তে, কোথায় অবস্থানটা কি তোমাদের? যেগুলো হচ্ছে, বচসা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কন্ট্রোল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন কেন্দ্রীয় বাহিনী, আমি কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করবো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যটাও শোনানোর, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় বাহিনী যা ইচ্ছে তাই করছে। কংগ্রেস কি বলছে? দেখো ইলমাজদা, তুমি যেটা প্রতিবেদনে দেখালে যে 2196টি অভিযোগ ইতিমধ্যে ইসিআইতে জমা পড়েছে। তো ঘটনা হচ্ছে যে বাংলার নির্বাচন মানে যেটা আমরা এর আগে পঞ্চায়েতে দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে তুলনামূলক নির্বাচন এবার সুষ্ঠু, এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে তারা কিন্তু কাতারে তারা কিন্তু ভোটদান করছে, যার ফল কিন্তু আমরা প্রথম দফায় দেখেছি। কিন্তু ঘটনা হচ্ছে 2196টি যে অভিযোগ, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। আমরা বলতে চাইছি যে এই অভিযোগগুলো তো এসছে, কিন্তু অভিযোগগুলো কত দ্রুততার সঙ্গে এটা সলিউশন করা হয়েছে, এর বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে, এটা আমাদের দেখতে হবে। আর আমাদের শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দল শুধুমাত্র রাজনীতি করে মানুষের জন্য, অর্থাৎ মানুষ
গণতন্ত্রের এই উৎসবে, ভোটাধিকার উৎসবে তারা আসবে, তাদের নিজস্ব মত প্রকাশ করবে, তারা নির্বাচিত করবে যে কোনো একটি দলকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আগে এটা আমাদের অ্যাসিওর করতে হবে যে এই ভোট শান্তিপূর্ণ এবং আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে যান। কিন্তু সেই জায়গায় আমরা বারবার দেখতে কিন্তু পাচ্ছি আমরা যখন আমি একবার আরে ফিরবো, এই মুহূর্তে আরেকটা খবর আসছে উইচ ইজ লিটল ডিস্টার্বিং। কারণ দেখুন, গণতন্ত্রে ভোট হলো আমার আপনার আম জনতার উৎসব। সেখানে এই মুহূর্তে জামালপুর থেকে একটা অদ্ভুত অভিযোগ আসছে। জামালপুরের 188 নম্বর বুথ, সেখানে উত্তেজনা, ভোটারকে চড় মারা হয়েছে এমন অভিযোগ। এবং অভিযোগ কাদের বিরুদ্ধে? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ যে ভোটারকে চড় মেরেছে কেন্দ্রীয় বাহিনী। দেখুন ঘটনা ঘটেছিল ঠিক ঘটনা কিছুই ভেঙে দিয়েছে। কিসে করে মারলো আপনাকে? গুড়ালে এখনো কাগজটা ছেড়ে দিয়েছে, তার কাগজটা ছেড়ে দিয়েছে, তাই সে এখন ভোটটা পর্যন্ত দেয়নি। এইগুলো করে ছেড়ে দিচ্ছে ভোটারদের। হ্যাঁ, একটা ভোটার, সে একটা ভোটার, সে এখন ভোটটা এবার এই যে যেটা জামালপুর থেকে যেটা আমরা দেখলাম, আমি এখানে একবার তমসার কাছে আসবো। তমসার কি বলবেন? গণতন্ত্রের উৎসব যেখানে ভোটার ইজ দ্য কিং অ্যান্ড দ্য কিং মেকার, মানে ভোটারকে চড় মারার অভিযোগ। না, আমি তো এখানে ইসিআই এর মুখপত্র নই, আমি বিজেপির মুখপত্র এতক্ষণ তো হিসেবে আপনি এখানে ছিলেন। যেটা বলতে পারি এতক্ষণ তো ছিলেন। সেটা হচ্ছে আমি কখনোই ছিলাম না। আমি বলছি ইসিআই ভালো যেটা হলে করছে, বলবেন, খারাপ হলে বলবেন না। ECI This যেটা cannot এটা happen. যেখানে ঘটনা ঘটছে, যা ঘটনা ঘটছে, যদি কোনো খারাপ ঘটনা ঘটে সেটাই আমরা যতদূর দেখছি পরিষ্কার এখনো অবধি যথেষ্ট শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, তার জন্য ইসিআইকে আমরা ধন্যবাদ দিচ্ছি। কিন্তু কোনো জায়গায় যদি এরকম দুর্ঘটনা ঘটে সেটা যেন ইসিআই ভালোভাবে দেখে, সেটা আমরা আর্জি জানাচ্ছি। এবং এখানে যে ঘটনাটা ঘটেছে একটা ছোট্টভাবে আমরা ক্লিপিং দেখছি, যেখানে কেউ বলছে একটা কেউ ভিডিও করেছেন, এখানে আপনাদের কোনো সাংবাদিক ভিডিও করেছে বলে আমরা দেখলাম না, ওখানকার মানুষ একটা ভিডিও করছে কি কেন্দ্রীয় বাহিনী তাদের মেরেছে। এবার এরা সাধারণ মানুষ ছিল নাকি তৃণমূলের এজেন্ট ছিল যারা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছিল, তাকে কেন্দ্রীয় বাহিনী মেরেছে, সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আপনার এই কথার প্রেক্ষিতে আমি বসিরহাটের একটা খবর দেখাবো, খুব উদ্ভট একটা খবর, খুব উদ্ভট একটা খবর। এই যে প্রভাবিত করার চেষ্টা, বসিরহাটে নাকি শরবত খাইয়ে, মানে জুস খাইয়ে, শরবত খাইয়ে মানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শরবত কিংবা জুস খাইয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, অভিযোগ একেবারে নির্বাচন কমিশনকে নালিশ করেছে আইএসএফ এর প্রার্থী। বসিরহাটে উত্তরের 276 এবং 277 নম্বর বুথে উত্তেজনা। দেখুন এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমরা মানুষকে সর্বদিতে এই জন্য, যেহেতু প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যে অনেক মানুষ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, অনেক, আর লাইনে তো অনেক সময় লাগছে। আপনারা দেখেছেন নিশ্চিত, প্রচুর মানুষ তাদের ভোটাধিকার দেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছে। এবং আমরা শুধু সময়ের অপেক্ষা। আমাদের কর্মী সমর্থকরা জয়ের আনন্দে তারা মানুষকে সঙ্গে নিয়ে, সব মানুষকে সঙ্গে নিয়ে, কাউকে বাদ না দিয়ে, যারা পথচারী, যারা ভোটার বা ভোটারের বাইরেও যারা আসছে, বাচ্চাদের সবাইকে আমরা শরবত দিয়ে তাদেরকে। আমি পার্থদার কাছে একবার যেতেই হবে আমাকে। পার্থদা, একবার আপনার কাছে আসতেই হবে। পার্থদা, শেষমেশ শরবত, পার্থপ্রতিম রায়, প্লিজ গেট হিম অন দ্য স্ট্রিট। পার্থদা, শেষমেশ শরবত খাইয়ে প্রভাবিত করছেন। দেখুন, মানুষকে জল খাওয়ায় যদি প্রভাবিত করা যায় তাহলে তো আর কিছু বলার নেই। এটা দুর্ভাগ্যজনক। আসলে যে কোনো ছোটতেই তৃণমূল কংগ্রেসের ক্যাম্পগুলোকে ভাঙতে হবে বা তৃণমূল কংগ্রেসকে কিছুটা মোরাল ডাউন করতে হবে, এটা একটা পলিসি বিজেপি ইসিআইকে দিয়ে করানোর চেষ্টা করছে। কিন্তু বাংলা তৃণমূল কংগ্রেসের দূরত্ব ঘাঁটি, এই ঘাঁটি কখনো ভাঙবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। একটা বিষয় আলোচনা করা খুব জরুরি। আমি প্রথম দিন থেকেই একটা বিষয় দেখছি যে এবারে ভোট পার্সেন্টেজ অনেক বেশি, মানুষ অনেক বেশি ভোট দিয়েছে, এটা ঠিক। কিন্তু তথ্য বা স্ট্যাটিস্টিক কিন্তু অন্য কথা বলছে। বিগত দিনে যে ভোট সংখ্যা পোল হতো তার থেকে প্রথম পর্যায়ে নির্বাচনে ৭৩,০০০-এর বেশি ভোট।
সুতরাং এটাকে কিন্তু ওই ন্যারেটিভে দেখাটা বেশ 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 ন্যারেটিভ পার্থদা আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হবে। আমি বিরতির পর তোমার কাছেই ফিরবো পার্থদা, আপনার কাছেই ফিরবো আমি। একটা ছোট্ট বিরতি নিতেই হবে। ন্যারেটিভ তো হচ্ছে, একাধিক ন্যারেটিভ হচ্ছে। কেউ শরবত খাইয়ে প্রভাবিত করার চেষ্টা করছে, কেউ পাড়ার মোড়ে চেয়ার নিয়ে বসে প্রভাবিত করার চেষ্টা করছে, এমন একাধিক অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে আম জনতাকে কিংবা ভোটারকে থাপ্পড় মারার। লেডিজ এন্ড জেন্টলম্যান, লেটস টেক আ স্মল ব্রেক, উইল বি রাইট ব্যাক। You're watching the Battle of Bengal with Ilmaz Sayyad. Ladies and gentlemen, welcome back. You're watching the Battle of Bengal. আমি ইলমাজ রয়েছি আমাদের সঙ্গে আমার এস্টিম প্যানেল গেস্ট রয়েছে। আমরা একবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের দিকে চোখ রাখবো। 164 নম্বর কেন্দ্র বেলেঘাটার দিকে চোখ রাখবো। সেখানে কুণাল ঘোষ পৌঁছেছেন এমনটাই শুনতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কুণাল ঘোষের সেই ছবিও আপনাদের সামনে দেখাবো। কিন্তু তার আগে আমি পার্থদার কাছে যাই। পার্থদা যে কথাটা বলছিলেন, পার্থদা আপনি বলছিলেন যে ন্যারেটিভের কথা। ন্যারেটিভ তো সত্যি অনেক সেট হয়েছে। আমি এখানেই একবার তমসার কাছে যাব। তমসা, ন্যারেটিভ মানে শরবত খাওয়ালেও সেটা প্রভাব করা, জল খাওয়ানোটাও প্রভাব করা। মানুষকে নিজের ভোটটা যদি ঠিক করে না দিতে দেয়, তার আগে যদি মানুষকে বলা হয় একটু আমাদের দেখো, এই তো যেটা আমরা দেখলাম একটু আগে, তো এগুলোর প্রভাব করা ছাড়া আর কি। তৃণমূল কংগ্রেস আসলে বুঝে গেছে এদের যে দুর্নীতির দোকানদারিটা সেটা বন্ধ হতে চলেছে। তার জন্য এরা এই শেষ চেষ্টা করছে। দুর্নীতিটা এমনভাবে পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে যেটা ক্যান্সারের রূপ নিয়ে নিয়েছে। আর সেই ক্যান্সারের কেমো এবারে ইসিআই আর সকাল থেকে তৎপরতার সাথে দেখিয়েছে, তার সাথে কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে এই ধরনের এইগুলোকে ভেঙে দিচ্ছে। বেশ, আমি একবার আরিফের কাছে যাব। আরিফ, দুর্নীতির দোকান বন্ধ করা নাকি সত্যি জল খাওয়ানো এবং সেখান থেকে একটা ন্যারেটিভ সেট করা? ন্যারেটিভ তো এরা প্রথম থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তেই সেট করতে চাইছে। এখন এই যে শরবত খাওয়া বা এই যে জল খাওয়ার কথা আমরা দেখছি বা তোমরা দেখাচ্ছ, সেখানে এই জলটা কখন খাওয়ানো হচ্ছে, নির্বাচন কমিশনের সেই বিধি অনুযায়ী সেই 100 মিটারের মধ্যে কিনা, বা আজকেই কেন মানুষকে এত জল খাওয়াতে হচ্ছে। মানুষ তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেস বলে যে মানে শীত বর্ষা গ্রীষ্ম সবসময় তারা মানুষের পাশে থাকে। তা ভোটের দিন যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দেবে, লাইনে ভোট দেবে, সেখানে মানুষ আজকে তো খুব একটা, আমার যা মনে হয় খুব একটা তো গরমও পড়ছে না। তো মানুষ সেই জায়গায় হয়েছে, গরমটা তেমন নেই। না, গরমটা তেমন নেই, শরবত খাওয়ার মতন গরম অন্তত নেই। ঠান্ডা জলের ব্যবস্থাও করেছে, সেই প্রসঙ্গেই বলতে হয়। তো আজকেই কেন এই শরবত, আজকেই কেন ঠান্ডা জলের ব্যবস্থা করতে হচ্ছে? আচ্ছা, বাংলার নির্বাচনে জল খাওয়ালেও সেটা ন্যারেটিভ সেট হয়ে যাচ্ছে আজকাল। না ইলমাস, দেখো এই প্রথাটা কিন্তু আমাদের অনেক বহু পুরনো। 100 মিটারের মধ্যে না করলেই হলো। ইভেন আমরা কোচবিহার জেলাতেও ভাগা পান বিজেপি এবং তৃণমূল দুজনই দিয়েছে মানুষকে, তাতে কোনো খারাপ নেই ইলমাস। কিন্তু সমস্যাটা কোথায়, এই যে মানে 100 মিটারের মধ্যে কিনা, এটা যেটা বললো ভাই ঠিকই। আরেকটা বিষয় হচ্ছে যে এর মাধ্যমে কি ভোটারদের প্রভাবিত করার কোনো চেষ্টা করা হচ্ছে কি না, না শুধুমাত্র গরমের মধ্যে শুধুমাত্র জল বা পানীয় জল বা এইসব দিয়ে অন্তত মানুষকে এই ভোট দিতে যায়, যখন যাচ্ছে এত বড় লাইন, সেখানে এত কষ্ট করা, সেই জায়গাগুলো যদি ভেবে করা হয় তাহলে ঠিক আছে। কিন্তু ইলমাস, যদি এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি থাকে তাহলে কিন্তু এটা নিয়ে সমস্যা রয়েছে। কিন্তু এটা বলার কথা যে বিভিন্ন রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই ধরনের সংস্কৃতি রয়েছে। তাতে কিন্তু খুব একটা আমরা অনেকে খিচুড়ি খাওয়াতে দেখিয়েছি তার দলীয় কর্মীদের, কিন্তু জনগণকে খাওয়াতে গেলে কিন্তু তার মধ্যে বিধিনিষেধ থাকবেই। যে এর মাধ্যমে কি কোনো প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, না শুধুমাত্রই ভোটারদের সহযোগিতা করা হচ্ছে, যে ভোটারদের কিছু পানীয় খাওয়ানো হলো। কিন্তু সেখানেই সুকান্ত দা, সাতগাছিয়ার খবরটা তো কোথাও যেন তাল কাটছে। সাতগাছিয়ায় বাহিনীর লাঠিচার্জ, এক শিশু আহত হয়েছে এমনটা অভিযোগ। সাতগাছিয়া ছবিটা দেখাবো একবার। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে সাধারণ মানুষের বিক্ষোভ। সাতগাছিয়াতে কেন্দ্রীয় বাহিনীকে যে বিক্ষোভের ছবিটা আমরা ব্রেকে যাওয়ার আগে দেখাচ্ছিলাম, জানা যাচ্ছে যে সেখানে লাঠিচার্জের পর এক শিশুও আহত হয়েছে। সাতগাছিয়া বিধানসভার 116 নম্বর বুথের ঘটনা। কি বলছেন সেখানকার মানুষজন, কি শোনা যাচ্ছে দেখুন। আমি একবার খুব তাড়াতাড়ি এই ছবিটাকে আমরা সঙ্গে রেখেই, এই ছবিটা এই খবরে থেকেই আমি একবার পার্থতার কাছে যাব। পার্থতা, কি বলবেন? এক শিশু আহত হয়েছে এমনটাই শোনা যাচ্ছে। দেখুন, যে সমস্ত প্যারামিলিটারি ফোর্স এইবারে নির্বাচনে ব্যবহার করা হয়েছিল, বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি,
তাদের মধ্যে বেশ কিছু প্যারামিলিটারি ফোর্সের পেশাদারিত্বের অভাব রয়েছে এবং সেক্ষেত্রে সিআইএস এর সবার সর্বাগ্রে রয়েছে। তাদের পেশাদারিত্ব দিয়ে বরাবর প্রশ্ন উঠছে বিগত দিনে আমাদের দেখবার সুযোগ হয়েছে নির্বাচন সময়গুলোতেই সিআইএস এর কার্যকলাপ এবং যেভাবে তারা মূলত বিজেপি বিধায়ক সহ বিজেপি নেতাদেরকে তাদের পার্সোনাল সিকিউরিটি হিসেবে ইউজ হচ্ছে এবং তার প্রভাব দিয়ে তাদের পেশাদারিত্বের মধ্যে পড়ছে এবং বিএসএফ বা অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু এই অভিযোগগুলো আসছে না। আপনি খোঁজ নিয়ে দেখুন এক্ষেত্রে কিন্তু যে জওয়ানদের বিরুদ্ধে অভিযোগটা আসছে তারা বলছে সিআইএস। বেশ পার্থদার সঙ্গে থাকুন, কারণ এই মুহূর্তে বাগদা থেকে আরেকটা খবরও আসছে। বাগদায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে এমন খবর, এবং কে মারধর করেছে অভিযোগের তীর সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, তিনি একটি বাড়িতে বসেছিলেন, শৈলেন মণ্ডল তার নাম। অভিযোগ, সেখানে বাহিনীর জওয়ানরা আসে, মারধর করে। এই পঞ্চায়েত সদস্য সহ আরও 4 জনকে বেধড়ক মারধর করা হয়। তারপর থেকে এই এলাকায় মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা ক্ষোভে ফুঁসছে। জ্যোতির্ময় চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমার সহকর্মী। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে? দেখো, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়িতে ঢুকে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ একাধিক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বাগদা বিধানসভার আশারু গ্রাম পঞ্চায়েতের 224 নম্বর বুথ আমপুরো গ্রামে। ঘটনাস্থলে তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর ইতিমধ্যে পৌঁছেছেন। স্থানীয় যে তৃণমূল কর্মীরা আছে তাদের যে অভিযোগ, শৈলেন মণ্ডল তিনি 200 মিটারের বাইরে বসেছিলেন, তিনি আশারু গ্রাম পঞ্চায়েতের সদস্য। এক ভোটারকে ভোট দেওয়াকে কেন্দ্র করে একটা উত্তেজনা হয়েছিল। পরবর্তীকালে সিআরপিএফ এর বিশাল বাহিনী গিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা অভিযোগ করছে তাদের বেধড়ক মারধর করা হয়, মেম্বারের হাতে লাগে, চোখে লাগে, পিঠে লাগে এবং এই ঘটনায় 4 জন জখম হয়। যদিও সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছে বিজেপির পক্ষ থেকে, কারণ তারা বিজেপির বিরুদ্ধে শান্তনু ঠাকুর ওই এলাকায় এসেছিল, তারপরে এই ঘটনা ঘটেছে এমন একটা অভিযোগ এনেছিল, কিন্তু শান্তনু ঠাকুর সমস্ত অভিযোগটা অস্বীকার করেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে আমপুরো গ্রামে। সেখানে প্রচুর আধা সেনা মোতায়েন করা হয়েছে এবং পুলিশ প্রশাসন কর্তারাও কিন্তু সেখানে ঘোরাঘুরি শুরু করেছে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনবার জন্য। মমতা ঠাকুর তিনি সেখানে গিয়েছে এবং ইতিমধ্যে যেটা জানা গিয়েছে 4 জনকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমস্ত। বেশ, ধন্যবাদ আমাদের সহকর্মী জ্যোতির্ময় আমাদের সঙ্গে ছিল। একবার পার্থদার কাছে যাবো। পার্থদা, সকাল থেকে যা দেখছি তাতে তো আপনারাই মার খাচ্ছেন, সবচেয়ে বেশি মার খাচ্ছেন। লেটস গেট হিম অন স্ক্রিন। ইয়েস, আপনারাই মার খাচ্ছেন, সবচেয়ে বেশি আপনারাই মার খাচ্ছেন। মানে দাঙ্গাটা সবচেয়ে বেশি আপনারাই করাতেন। দেখুন, যে কটা ইনসিডেন্ট আপনি দেখালেন যে এই পঞ্চায়েত সদস্যকে মারা হয়েছে, পঞ্চায়েত সদস্য বক্তব্য স্পষ্ট করেছে যে আমি একটা বাড়িতে বসেছিলাম, সেখানে তাকে গিয়ে মারা হচ্ছে। নিশ্চিতভাবে তাকে এমন ভাবে ইনপুট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের জওয়ানদেরকে যে উনি ওখানে গন্ডগোল করছেন। আদতে তিনি হয়তো সেখানে বসে রয়েছেন। এই মিস ইনফরমেশন থেকে একদম ইন্টেনশনালি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। আমি এর আগেও বলেছি যে সমস্ত সোকল ক্রিমিনাল হিসেবে লিস্ট করা হয়েছে জেলায় জেলায়, সেখানেও আমাদের ইন্টেনশন আমরা দেখেছি নির্বাচন কমিশনের। পার্থদা, একটা প্রশ্ন করবো। পার্থদা, একটা প্রশ্ন করবো, আপনাদের কি টার্গেট করা হচ্ছে? একদম এ ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। টার্গেট করা হচ্ছে, সেটা প্রতি পরতে আমরা নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে আমরা দেখেছি। তো টার্গেটেড ওয়েতে সমস্ত কিছু করা হচ্ছে। আজকে সেই ভোটে এসআইআর এর নামে অ্যাডজুডিকেশন, তারপরে অ্যাডজুডিকেশন। বুঝতে পেরেছি পার্থদা, আপনি সঙ্গে থাকুন, আমি ফিরবো আপনার কাছে। আমি একবার তমসা কাছে যাবো। তমসা, টার্গেট করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে টার্গেট করা হচ্ছে, কারণ সত্যি তো সকাল থেকে যতগুলো খবর দেখছি, হয় ক্যাম্প ভাঙছে তৃণমূল কংগ্রেসের, মার খাচ্ছে তৃণমূলের কর্মীরা, লাঠিচার্জ করা হচ্ছে তৃণমূলের কাউন্সিলরকে, বাড়িতে ঢুকে 4 জন সহ তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে পেটানো হচ্ছে। টার্গেটেড ক্ষমতার দম্ভে মস্তানি করাটা তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটা কি রিভেঞ্জ? না, রিভেঞ্জের বিষয় না। যারা মানুষকে ভোট দেওয়ার জন্য বাধা দেবে, যারা এই সুস্থ নির্বাচন করতে আটকাবে, তাদের জন্য কেন্দ্রীয় বাহিনী এখানে এসেছে, যাতে মানুষ ঠিক করে ভোট দিতে পারে। যদি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, যদি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনী যা করার দরকার কেন্দ্রীয় বাহিনী করবে। একটা ছবি দেখবেন, হাড়োয়া থেকে সরাসরি একটা ছবি আসছে। হাড়োয়ায় তৃণমূল কংগ্রেস, পার্থদা ছবিটা ভালো করে দেখুন, তৃণমূল কংগ্রেসকে তাড়া করছে কে জানেন? আইএসএফ। এমন খবর আসছে, আমি কিছুক্ষণের মধ্যেই এই ছবিটা দেখাবো। আমি সুকান্তবাবুর কাছে যাই। সুকান্তবাবু, সত্যি কি টার্গেট করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, নাকি
কোনো অদৃশ্য জাদু বলে যেমন অভিযোগ করেন পার্থ দ্বারা যে সেটিং চলছে, যেমন অভিযোগ করছিল কিছুক্ষণ আগে কংগ্রেস যে সেটিং চলছে, কোনো অদৃশ্য জাদু বলে 15 বছরের বদলা তোলা হচ্ছে? না দেখো, বিষয় হচ্ছে যে আমার যেটুকু মানে সকাল থেকে দেখেছি, প্রথম ফেজেও দেখা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে যেখানে কোনোভাবে ভোটদাতাদের কোনো সমস্যা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ইভেন আজকে কিন্তু সকালবেলা আমরা দেখেছি কার্তিক বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি জানেন কে, এবং তাকেও কিন্তু ওই 4 জন মিলে বসেছিলেন কোনো কারণে ভালো মতনই। কেন্দ্রীয় বাহিনী কিন্তু বলেছেন যে আপনারা এখান থেকে সরে যান। সুতরাং কোনো না কোনোভাবে কেন্দ্রীয় বাহিনী হয়তো যখনই এরকম অভিযোগগুলো থাকছে, যেমন তুমি দেখালে একটা বাচ্চার মাথায় লেগেছে, এইটা কাম্য নয়। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু এর জন্য আসেনি। কিন্তু কেন্দ্রীয় বাহিনী বিজেপি যদি ভেবে নেয় যে কেন্দ্রীয় বাহিনীটা আমাদের, সেটাও ভুল। সুতরাং এই ন্যারেটিভটাও কিন্তু আমি ফিরবো আপনার কাছে। দাঁড়ান, একবার আমরা সরাসরি বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষের দিকে চোখ রাখবো। কুণাল ঘোষ এই মুহূর্তে ভোট দিয়ে বেরোলেন। যে খবরটা আপনাদের একেবারে প্রথমে বলেছিলাম যে কুণাল ঘোষের ছবি দেখাবো, তিনি যখন ঢুকেছিলেন, কি বলছেন কুণাল ঘোষ? লেডিজ এন্ড জেন্টলম্যান, যারা হারছে, যারা জানে হারছে, আমরা জানি জিতছি, ফলে আমরা শান্তিপূর্ণ ভোট চাইছি। ভোটের পরেও শান্তি রাখতে হবে। যারা জানে হারছে, একটা আক্রোশ কাজ করেন, আমি বুঝতে পারছি হারছি, ফলে একটা হতাশা, রাগ। বেশ, আমরা আবার চেষ্টা করব যান্ত্রিক গোলযোগের জন্য বোঝা গেল না, কিন্তু যতটুকু বললেন যে তিনি বলছেন যে তিনি রীতিমতো কনফিডেন্ট তিনি জিতবেন। ওয়েল, কামিং ব্যাক যে কথাটা বলছিলেন সুকান্ত বাবু, এক মিনিট আমি আরেকবার যাবো। কুণাল ঘোষ এই মুহূর্তে সরাসরি আবার পেয়েছি আমরা। কি পেলেন? মানুষকে অপমান করে কি পেলেন? তারপর আপনাদের ইলেকশন কমিশন তো এসআইআর করেছে, আপনার যান্ত্রিক গোলযোগের জন্য আমি আগেই ক্ষমা চেয়ে দিচ্ছি। সামটাইমস দিস হ্যাপেন্স। যা বলছিলেন সুকান্ত বাবু, না আমি টার্গেট করা হচ্ছে না, আমার এটা মনে হয় না স্পেসিফিক্যালি কোনো রাজনৈতিক দলকে কেন্দ্রীয় বাহিনী সহ ইসিআই টার্গেট করছে। কিন্তু বিজেপিরও এটা ভাবার কোনো কথা নেই। কিন্তু আমি আবার রিপিট করছি যে কেন্দ্রীয় বাহিনী তাদের, কিন্তু কোথাও গিয়ে যেখানে দেখা যাচ্ছে যে ভোটাররা কোনোভাবে ভোট দিতে অসুবিধে পড়ছে, দেখা যাচ্ছে অনেক জায়গায় জোটালা হচ্ছে 100 মিটারের বাইরেও। সাতগাছির কথা যদি বলি, সাতগাছিতে একটা বাচ্চা ছেলে আক্রান্ত হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে। শেম না, আমি আবারও বলছি, এটা যতক্ষণ না এটা তদন্ত না হবে ততক্ষণ তো বোঝা যাবে না। ধরো একটা ভিডিও এসছে, এবার কিভাবে হয়েছে, যদি এটা আমি ধরে নিলাম যে এটা কেন্দ্রীয় বাহিনী করেছে, তাহলে এটা সত্যিই খুব খারাপ হয়েছে। কিন্তু এটার পেছনে কিন্তু এটাও থাকতে পারে যে কোনো জটালা বা কোনো জায়গায় একসাথে অনেকে বসে থাকতে পারে, দাঁড়িয়ে থাকতে পারে, সেটা সরাতে গিয়েই অতর্কিতভাবে এটা হতে পারে। আমরা যখন এই কথাটাই বলছি, আমার কাছে আরও একেবারে হাতে গরম একটা আপডেট আসছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে। এই ক্যানিংয়েই বলা হয়েছিল সিংহাম বনাম পুষ্পার লড়াই হবে। মানে এই ক্যানিং শুধু নয়, দক্ষিণ 24 পরগনাতেই বলা হয়েছিল সিংহাম বনাম পুষ্পার লড়াই হবে। গতকালকে রাত্রে আমার মাথায় একটা প্রশ্নও আসে যে আমি আজকে ভোট দেখব নাকি দুটো বলিউড সিনেমার রিলিজ দেখব। ক্যানিংয়ে আজকে কি হয়েছে, কি অভিযোগ, এই মুহূর্তে একেবারে হাতে গরম খবর। তৃণমূলের বুথ এজেন্টকে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ, এবং অভিযোগের তীর আবারও সেই কেন্দ্রীয় বাহিনীর দিকেই। ক্যানিংয়ের পশ্চিমের 112 নম্বর বুথে আক্রান্ত এজেন্টের নাম প্রদীপ দাস। দেখুন, এলাকায় রীতিমতো তুমুল উত্তেজনা। দেখুন, ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গ্রেপ্তার করতে হবে, এটা স্থানীয় লোকজনের দাবি, তৃণমূলের দাবি। ভোটদান বন্ধ হয়ে গেছে এই বুথে। পোলিং হ্যাজ বিন স্টপড। তার অনেক পরে আবার ভোটদান শুরু হয়। দেখুন, আমি একবার তমসার কাছে যাই। তমসা চট্টোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। তমসা, কি বলবেন, যেখানে তৃণমূলের এজেন্টকে মারধর করা হয়েছে এবং বলা হচ্ছে তার সঙ্গে কোনো খারাপ মানে কোনো বক্তব্য, কোনো সমস্যাই ছিল না, তিনি ঘটনাস্থলে এলে তার প্রথমে খারাপ ব্যবহার করা হয় এবং তারপর মারধর করা হয়। কিংবা সাতগাছিয়া যেখানে একটা বাচ্চা আক্রান্ত হয়েছে। এই কথাটা আমাদের এখানে তৃণমূলের যিনি মুখপাত্র রয়েছেন তিনি আশা করছি এখন আর এটাকে বলবেন না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।
মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বিভিন্ন নির্বাচনী প্রচার সভা থেকে দেখেছি এটা বলতে যে আপনারা কেন্দ্রীয় বাহিনী যদি কিছু বলতে আসে আপনারা নিজেরা হাতাখুন্তি নিয়ে বেরিয়ে পড়বেন। এই যে ঘটনাটা ঘটেছে সেখানে কোনো মা যদি তার বাচ্চাকে এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আসার জন্য হাতাখুন্তি নিয়ে এগিয়ে আসার জন্য যদি বাচ্চাকেও সাথে নিয়ে আসে এবং সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, আপনি এত শিওর হচ্ছেন? আপনি অন স্পট ছিলেন? যদি হয়ে থাকে না আপনি না, যদির কথা নদীতে থাক না, লেটস টক অ্যাবাউট ফ্যাক্টস। আমরা এখানে বসে ফ্যাক্টস রাখি, আমরা এখানে ফ্যাক্টস রাখি। এখনো পর্যন্ত আমাদের প্রতিবেদনে হাতা খুন্তি আমরা দেখতে পাই। ভিডিওটা তো পরিষ্কার নয়। মানুষ যদি তার বিরোধিতা কাজ করে, মানুষকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী যদি এই ধরনের ঘটনা ঘটে থাকেন, তাহলে প্রথমত হচ্ছে ঘটনাটা দুঃখজনক। কিন্তু আমি এখানে বলছি মায়ের সঙ্গে ভোটে গিয়েছে, সেটাই ছোট বাচ্চাকে মায়ের সাথে ভোটে যাওয়ার কথা নয়। ছোট বাচ্চাকে কে বলেছে? আপনি জানেন না, যেগুলো জানেন না সে বিষয় নিয়ে কথা বলতে আসবেন না। আপনি জানেন না একটা মাইনর বাচ্চা তার মায়ের সঙ্গে ভোটের যেতে পারে, লাইনে দাঁড়াতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, একটা ছোট বাচ্চা মায়ের সঙ্গে যেতে পারে, শুধু ও ভোটিং কম্পার্টমেন্টে যেখানে ভোটের মেশিনটা টিপবে সেই ঘরে যেতে পারবে না। আমি তমসা এই গোটা ঘটনাটা বুথের ভেতর হয়নি। পার্থদা এই গোটা ঘটনাটা বুথের বাইরে ঘটেছে। বুথের বাইরে a child cannot be accompanied by his or her mother, এমন কোন নির্দেশিকা ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে বলে আমি অন্তত জানি না। যদি দেওয়া হয়ে থাকে প্লিজ এনলাইটেন মি, প্লিজ এডুকেট মি। সরানোর জন্য এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, সেটা যদি বাচ্চারা লেখা থাকে সেটা খুবই দুঃখজনক। How are you so sure? Please Parthoda, hold your horses. Tomosha, how are you so sure? Were you present on spot? How are you so sure? আমি বলছি ঘটনার তদন্ত হওয়া দরকার। আপনি তো ফিকশন বলছেন, আপনি তো ফ্যাক্ট বলছেন, আপনি তো ফিকশন বলছেন। ইটস ফিকশন, ইটস ফিকশন, ইটস ফিকশন। আমার স্টুডিওতে ফ্যাক্টস বলতে হবে। আমি সাধারণ মানুষ হিসেবে বলছি ঘটনাটা দুঃখজনক, যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা তদন্ত হওয়া উচিত। বেশ, আরিফ। দেখো ইলবাসদা, প্রথমেই বলি যে এই যে ছোট বাচ্চা শিশুর যে ঘটনাটা আমরা দেখলাম, এটা অত্যন্ত দুর্ভাগ্যের, এটা সত্যিই দুর্ভাগ্যের। প্রত্যেকটা মানুষ মানে রাজনৈতিক দল নির্বিশেষে এর নিন্দা জানানো উচিত। এইবার ব্যাপারটা আমাদের দেখতে হবে যে এই যে বাচ্চা শিশুটি যে আঘাত পেল, কিসের জন্য আঘাত পেল, ওই জায়গায় জটলাটা কেন তৈরি হলো, এই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। নির্বাচন কমিশনের কাছে এই যে রিপোর্টটা গেছে, কতটা দ্রুততার সঙ্গে এর বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে সেটা আমাদের একেবারে মানে আমি আরিফ এবং তমসার এই ন্যারেটিভের সঙ্গে, এই প্রশ্নের সঙ্গে আমরা 100% সহমত যে সেখানে বচসাটা শুরু হলো কেন সেই বাচ্চাটাকে কেন্দ্রীয় বাহিনীর লাঠির সামনে আসতে হলো, সেটা নিয়ে ইলেকশন কমিশন যত দ্রুত সম্ভব তদন্ত করে রিপোর্ট দিক। উইল কাম ব্যাক আফটার আ স্মল ব্রেক। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা দেখছেন ব্যাটল অফ বেঙ্গল। আমি ইলমাস রয়েছি আপনাদের সঙ্গে। স্মল ব্রেক অ্যান্ড উইল বি রাইট ব্যাক। ক্যানিংয়ে যে খবর আপনাদের দেখাচ্ছিলাম, একেবারে ক্যানিংয়ে 112 নম্বর বুথ, সেখানে কিছুক্ষণের জন্য ভোটদান বন্ধ হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বুথ এজেন্টকে মারধর করেছে বলে অভিযোগ। হরিপদ আমার সঙ্গে সরাসরি রয়েছে ক্যানিং থেকে। হরিপদ আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি রয়েছে। হরিপদ, কি অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, কি অভিযোগ এবং এই মুহূর্তে পরিস্থিতি কেমন? দেখো, ক্যানিং পশ্চিম বিধানসভা 112 নম্বর বুথে কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছে। তৃণমূলের বুথে এজেন্টকে মারধর করা হয়েছে। আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। এলাকার বহু মানুষ রয়েছেন, কি বলবেন, ঘটনাটা কি হয়েছিল? ঘটনা, আমরা সব ভোট দিতে যাবো বলে আমরা গুছাচ্ছি, এবার আমার ছেলে ঝাপ করে ছুটে এসে বলছে মা কাকুনি গায়েকে হাত দিয়েছে। আর আমরা সবাই মিলে বেরিয়েছি, কাকুনি গায়ে হাত দিয়েছে, কে কাট দিয়েছে। এবার আমরা ছুটে বেরিয়েছি, দেখি সব ওখানে বলছে যে না, উনি সবাইকে বলছে একে ভোট দিন, একে ভোট দিন। তা তখন এই বলে আমার ছোট দাদাকে মেরেছে। উনি এই পাড়ার পঞ্চায়েত, আর প্রদীপ দাস, নাম প্রদীপ দাস, উনি এই ভোটের আর কি এজেন্ট হয়েছে। তা এবার সিআরপিএফ বলছে যে না, ভোট দেবে তোমরা বিজেপিকে। তখন আমার ছোট দাদা বলছে আপনি বলে দেওয়ার কে, আপনার তো কোনো অ্যালাউ নেই, আপনার তো কোনো অ্যালাউ নেই যে আপনি কাকে ভোট দেবেন, এইগুলো বলার তো আপনার তো কোনো দরকার নেই। কেন আমার দেওয়ার বললো প্রধান, উনি এই পাড়ার প্রধান, ওকে প্রদীপ দাস, ওকে ওই জন্যই মেরেছে, তাকে একটু মারিনি। কিন্তু ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরে আসলেন, এসে কি বললো আপনাদের? আমাদেরকে বলো 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 তোমরা বলো 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 তোমরা বলো দাদাকে ধরে মেরেছে। আমরা গিয়ে বলে স্যার মারছেন কেন, ওনার তো লাগছে মাত মাতে উনি পড়ে গেছে।
পড়ে যায়। আমাদের পরেশ দাদা এসে বলেছে যে আমরা এর বিচার চাই। আমরা সমস্ত মহিলারা গিয়ে আমরাও বলেছি যে আমরা বিচার চাই। কেন? অকারণে আমাদের প্রদীপ দাসের গায়ে হাত কেন দেবে? আমরা এর বিচার চাই। আমরা সবাই মিলে বিচার চাই। আমরা এত বছর ভোট দিচ্ছি, এত বছর করেছি যে আমাদের এমএলএ সাহেব এত বছর ধরে আমরা ভোট দিচ্ছি, কোনো শান্তি দিয়ে আমাদের ভোট হয়, কিন্তু এখন হট করে যে একটা অশান্তি হচ্ছে। আমরা বলছি দাদা আমরা তো এত বছর ভোট দিই, কোনো অশান্তি হয় না, কেন অশান্তিটা হলো? তখন একটা বাহিনী বলছে কি, এই মেম পুলিশ তুমি বেড়ে আসো, তোর গোটা পিস দিয়ে দাও তো, 4 পিস দিয়ে দাও তো, এরকম করে বলছে। আমাদের এলাকায় প্রদীপ দাস, আমাদের এই পঞ্চায়েতের প্রদীপ দাস অনেক অনেক কাজ করে, যেটা আমাদের মহিলারা বলে দিচ্ছেন। এবং প্রদীপ দাস এমনি শারীরিকভাবে ও খুবই অসুস্থ, প্রায় সময় ওর কোমরে একটা অপারেশন রয়েছে, পায়ে অপারেশন রয়েছে, উনি সুগারও রোগী, হাই প্রেশারের রোগী। তা সত্ত্বেও এইভাবে ওইভাবে ওনাকে পেটানো হলো, এইটা একদম গ্রহণযোগ্য নয়। এজেন্টদের মারধর করা হয়েছে। বেশ, হরিপদ, তুমি স্পটে থাকো, তুমি গ্রাউন্ড জিরো থেকে এই সমস্ত খবরের তথ্য আপডেটস আমাদেরকে দিতে থাকো। আমি একবার বিজেপির যিনি রয়েছেন তার কাছে যাই। কি বুঝলেন তাহলে? দেখুন, মানুষ এক জায়গায় হয়ে অনেক রকম কথাই বলছেন। আদতে ঘটনাটা কি সেটা দেখার দরকার আছে। আমি আবার বলছি, এই সত্যিকারের এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত হওয়ার প্রয়োজন আছে। মানে এতগুলো মানুষ মিথ্যে কথা বলছে? আমি বলছি না ওনারা মিথ্যে কথা বলছেন, কিন্তু সত্যি ঘটনাটা কি সেটাও তো জানা দরকার। এটাই সত্যি কিনা সেটা তদন্ত নিশ্চয়ই হওয়া প্রয়োজন আছে। তদন্ত ইলেকশন কমিশনকে নিশ্চয়ই তদন্ত করে দেখা উচিত যে এখানে ঠিক কি ঘটেছিল। বাট একেবারে প্রাইমা ফেসি কি মনে হচ্ছে? দেখো ইলবাস দা, ঘটনা হচ্ছে যে আমরা পুলিশকে পুলিশ ভাবতে পারছি না। আমরা রাজ্যের পুলিশ মানে দিদির পুলিশ, আর কেন্দ্রের পুলিশ মানে দাদার পুলিশ। এই বাইনারিটাও এরা সেট করেছে। মানুষ চাই নির্বিঘ্নে, দিদির পুলিশ দাদার পুলিশ, মানে দিদির পুলিশ আর দাদার পুলিশ। কিন্তু আমরা যদি পুলিশকে পুলিশ জনতার পুলিশ হয়ে উঠতে পারলো না, হয়ে এইটাই প্রশ্ন। আমরা জনতার চোখ দিয়ে যদি একবার দেখি, রাজনীতি ভুলে যাই না। আমরা কি বাংলার সুষ্ঠু নির্বাচন চাই না? আমরা তো 15 বছর ক্ষমতায় ছিলাম, আমরা তো উন্নয়ন করেছি। আর আমরা যারা বিরোধীরা আছি আমরা ক্ষমতা আসতে চাইছি। আমরা মানুষের রায়ের পরে নির্ভর করি না, মানুষের পরে ছেড়ে দিই না। নির্বাচন কমিশন তাদের যে ক্ষমতা, তাদের যে দিক নির্দেশনা, তার উপরে নির্ভর করে রাজ্য পুলিশ এবং কেন্দ্র পুলিশ। পার্থদা, হয় দাদার পুলিশ নয় দিদির পুলিশ, জনতার পুলিশ কবে হবে পার্থদা? পুলিশ তো জনতা। দেখুন, আমি আমার খুব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দুটো কথা বলি, যে সমস্ত সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনীর সবাই খারাপ এটা ভাবার অবকাশ নেই। অনেকে খুব পেশাদারিত্বের সঙ্গে দারুণভাবে কাজ করেছে। আমি যে বিধানসভায় ভোটে দাঁড়িয়েছিলাম, আমি ভোটের দিন 70টি বুথ পোলিং স্টেশন ভিজিট করি। 5টি পোলিং স্টেশনে আমার অভিজ্ঞতা হয়েছে যে সিআইএসএফ এর যারা সেখানে দায়িত্বে ছিলেন তারা রুলস সম্পর্কে অভিজ্ঞতা। তারা বলেছে ক্যান্ডিডেট অ্যালাউ নয় ভোটিং কম্পার্টমেন্টে। আমি বলছি আপনি কোন রুলস থেকে এটা বলছেন? এবং এটাও দেখেছি যে কয়েকজন সিআইএসএফ কে একদম বুথের কম্পার্টমেন্টের ভিতরে ঢুকছে, মানে যেখানে প্রিসাইডিং অফিসাররা বসে, আমি তাদেরকে বের করে দিচ্ছি, আপনি কেন এখানে ভেতরে, আপনি তো এখানে অ্যালাউ না। তো এই ধরনের পেশাদারিত্বের অভাব বা রুলস রেগুলেশন সম্পর্কে ওয়াকিবহাল নাই, এই বেশ কিছু জায়গায় আমাদের অভিজ্ঞতা হয়েছে। আবার বহু জায়গায় অভিজ্ঞতা হয়েছে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে তারা গোটা বিষয়টা সামলেছে। কিন্তু এই জায়গায় কোথাও একটা রুলস রেগুলেশন সম্পর্কে অনেকের আছে, রুলস রেগুলেশন আছে, এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে, হ্যান্ডবুক আছে, সেটা মেনেই কাজ করতে হয়। ইলেকশন কমিশন দেয়। আমি একবার তমসার কাছে যাব। তমসা, দাদার পুলিশ দিদির পুলিশ, জনতার পুলিশ কবে হবে? মানুষের এই ভোটটা হয়ে গেছে আজকে মানুষের ভোট, যেটা আমরা দেখতে পাচ্ছি খুব মানে মোটামুটিভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এখন আজকে হয়ে যায়নি। ভারতের সংবিধানে ভোটটা মানুষেরই ভোট, মাঝে মাঝে হারিয়ে যায়, হওয়াটাই উচিত। ঠিক সেই উচিত নয়, এটাই বি.আর. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর এটাই লিখে গেছিলেন, এটাই হওয়ার। কিন্তু তৃণমূল মাঝে মাঝে ভাবছেন কি তারা নিজেদের ক্ষমতার প্রয়োগ করে মানুষের ভোট আর হতে দেবে না। কিন্তু এইবারের নির্বাচন তৃণমূল ভার্সেস বিজেপি বা তৃণমূল ভার্সেস অন্য কোনো দল নয়। এবারের নির্বাচনটা হচ্ছে তৃণমূল ভার্সেস জনতা। জনতা নিজেদের ভোটটা নিজেরা গিয়ে দিচ্ছেন, নিজেদের সরকার নিজেরা গঠন করবেন। এটা ওনারা আসলে ওনাদের হজম হচ্ছে না। বেশ, আমি একবার সুকান্ত বাবুর কাছে আসবো। সুকান্ত, আজকে যে কথাগুলো তমসা বলছে, মেবি শি ইজ রাইট, মেবি শি ইজ রং, আমি এটা নিয়ে কোনো জাজমেন্ট দেবো না। কিন্তু আই কান্ট নট সি যে এই একই কথাগুলো আমরা আরও একজনের মুখে শুনেছি অন আ ন্যাশনাল পার্সপেক্টিভ।
রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব থেকে শুরু করে আম আদমি পার্টির এখন আর নেই, কিন্তু কয়েকদিন আগে অবধি ছিলেন রাঘব চাড্ডা থেকে শুরু করে কেজরিওয়াল থেকে শুরু করে সাউথে যদি আমি দেখি স্টালিন থেকে শুরু করে সবার মুখে আমরা শুনেছি যে এই সমস্ত অভিযোগ যেটা তমসা যেখানে বসে বসে করছে সেটা তাদের বিরুদ্ধে ন্যাশনাল স্ফিয়ারে হয়। তাহলে কি এপিট আর ওপিট? না, আমার মনে হয় এটা কি রাজনৈতিক দলগুলো দেখো ভোটের মানে অভিযোগ ভোট যে একটা কলাকৌশল থাকে, কলাকৌশলের একটা অংশ কিন্তু এটা। সুতরাং তুমি কিন্তু সোজা একদম স্বাভাবিক চোখে যেটা আমরা দেখি সেটা কিন্তু সবসময় ঠিক নয়। আমি একটু থামাচ্ছি, আই এম রিয়েলি সরি। আমি ফিরে এসে আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে যাব, বাট আমারও হাত পা বাঁধা। উই হ্যাভ টু টেক আ কমার্শিয়াল ব্রেক। লেডিজ এন্ড জেন্টলম্যান, ইউ আর ওয়াচিং দ্য ব্যাটল অফ বেঙ্গল উইথ ইলমাস সৈয়দ। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন দ্য ব্যাটল অফ বেঙ্গল। আমি ইলমাস রয়েছি আপনাদের সঙ্গে। কিছুক্ষণ আগে আমি সুকান্ত বাবুকে একটা প্রশ্ন করেছিলাম। সুকান্ত বাবু, আমিও সেটাই বলতে চাইছি যে তোমাকে যেটা বললাম আমি, যে এই যে ঘটনাগুলো যেটা যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই যে চাপানুতর চলছে, যে কার কেন্দ্রীয় বাহিনী, কেউ বলছে দাদার পুলিশ, কেউ দিদির পুলিশ, এটা ঘটনা নয়। আমার মনে হয় কোথাও গিয়ে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ইলমাস এটা স্বীকার করতে হবে যে কেন্দ্রীয় বাহিনীকে যতই অভিযোগ থাক, অভিযোগগুলো তদন্ত ইসিআই করবে, কিন্তু তাও বলতে হবে মানুষ কিন্তু যেভাবে ভোট দিয়েছে সেটা কিন্তু ইলমাস এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে সম্ভব হয়নি, না হলে প্রয়োজন ছিল না। এবং তোমার মনে রাখতে হবে অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই সঙ্গে ভোট হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গকে আলাদাভাবে দেখার জায়গা কেন তৈরি হয়েছে? আগে বলা তো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এখন তো একমাত্র যদি তুমি বিভিন্ন চ্যানেলেও দেখবে বিভিন্ন মানুষের মধ্যে প্রতিক্রিয়া, এরকম শান্তিপূর্ণ নির্বাচন দেখিনি। অনুব্রত বাবুকেও আমরা দেখেছি বলতে, মানে যাকে বলো যিনি বলতেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, তাহলে কোথাও কিন্তু এমনি না খাড়া হাতে দাঁড়িয়ে আছে। আমি সে কারণেই বলছি কোথাও গিয়ে কিন্তু এটা একটা ন্যারেটিভ তৈরি করা, কিন্তু এর মাধ্যমে যে বিজেপিও যে একদম পুরোই মানে স্বতঃস্ফূর্ত ভোটের পক্ষে রায় দিয়ে কাজ করেছে বা কেন্দ্রীয় বাহিনীর হয়ে কিছু বলেনি, এটা ভুল কথা। আমি একবার পার্থদার কাছে যাই। পার্থদা, আজ সুকান্ত বাবুর এই কথার সঙ্গে আমি একমত নই। বিগত দিল্লির ভোটগুলোতেও আপনারা দেখবেন যে ভোট পার্সেন্টেজ অন্যান্য অনেক রাজ্যের থেকে বাংলায় সব থেকে বেশি বরাবর, এটা নতুন কিছু বিষয় না। এবছরে আরো বেশি সংখ্যায় ভোট পোল পার্সেন্টেজ হয়েছে, খানিকটা তার জন্য এসআইআর এর জন্য হয়েছে। এসআইআর এটাকে একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে 2026-এর নির্বাচন, যেমন 2002-কে, যে 2026-এ ভোট না দিতে পারলে বা ভোট না দিয়ে হয়তো পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হতে পারে, একটা সাধারণ মানুষের মধ্যে পারসেপশন গ্রো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সকলে ভোট দান করেছে, কিন্তু বিগত দিনেও দেখবে যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ বিধানসভা ক্ষেত্রগুলোতে 85-80% ভোট জেনারেলি পোল হতো। এটা নতুন কোনো ঘটনা, যেটা অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি স্বতঃস্ফূর্ততা বা ভোট উৎসব আমরা যেটা বলি সেটা বাংলায় বরাবর দেখা গেছে। হ্যাঁ, হিংসার ছবিটা বদলেছে, এটা অত্যন্ত ভালো দিক। এটা নিয়ে আমি একদম খুব ক্ল্যারিটিভাবে বলতে চাই যে যে কোনো প্রাণহানি কখনোই কাঙ্ক্ষিত নয়, এবং এবছর এবারে নির্বাচনে সেটা হচ্ছে, এটা অনেক 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 বেশি ভালো দিক। কিন্তু ভোট পার্সেন্টেজ, মানুষ ভোট দেয় না বাংলায়, ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষের একটা গড়িমসি ব্যাপার হয়েছে। বাংলার ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য নয়। সুকান্তবাবু যাই বলুক না কেন, বিগত দিনের নির্বাচনগুলোতেও অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে ভোট পাচ্ছে। কিন্তু পার্থদা, আর ইউ নট হ্যাপি? আপনি কি খুশি নন যে এই যে 2 দফায় নির্বাচন হলো? মানে আমার মনে আছে 21-এর নির্বাচনটা প্রায় 5 দফা 6 দফায় নির্বাচন হয়েছিল। ইটস ভেরি টায়ারিং ফর ইউ, ইটস ভেরি টায়ারিং ফর আস অলসো। আমরা তো বরাবর বলছিলাম যে বাংলায় কেন 8 দফায় 7 দফায় ভোট হবে? অন্যান্য রাজ্যে যে এত 1 দফা বা 2 দফায় করা যায়, বাংলায় কেন করা যায়? একেবারে আপনাদের জন্য ঠিক যতটা কষ্টদায়ক ততটাই কষ্টদায়ক আমার জন্য, আমার গোটা টিমের জন্য। এবং সেখান থেকে 2 দফায় পার্থদা প্লিজ লিসেন, সেখান থেকে 2 দফায় একটা নির্বাচন হলো, 0 ক্যাজুয়ালিটি। আর ইউ নট হ্যাপি? না, অবশ্যই। আমি তো বরাবর বলছি যে কখনোই মৃত্যু কাম্য না। মৃত্যু বা রক্তপাত হওয়া এটা কখনোই গণতন্ত্রের পক্ষে শুরু না। এই দায়বদ্ধতা শুধু তৃণমূল কংগ্রেস বা যে রাজ্য সরকার ক্ষমতা তাদের নয়, নির্বাচন কমিশনের এই দায়বদ্ধতা ছিল। নির্বাচন কমিশন সেই প্রপার অ্যারেঞ্জমেন্ট বিগত দিনে কেন করেনি? তা এইখানে তো নতুন করে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো রাজ্য সরকার পরিচালনা করে না, তো তাহলে তারা বিগত দিনে কেন সেটা করতে পারেনি? কেন গত বছর সিআইএসএফ জওয়ানের গুলিতে 5 জন নিহত হলো এই কুচবিহার শীতলকুচিতে, বা এই ক্ষেত্রে এই ঘটনাগুলো কেন ঘটেছে? তার দায়বদ্ধতা কি রাজ্য সরকারের? তো
আজকে যেমন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তার যে ক্রেডিট নির্বাচন কমিশন নিচ্ছে, বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে তার দায়বদ্ধতা নির্বাচন কমিশন। আমি একবার আরিফের কাছে আসবো। আরিফ, যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলতে শুরু করেছিলাম কিন্তু তারপর আমরা আবার আরেকটা প্রসঙ্গে গেলাম, সেটা হচ্ছে আজ ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এখানে বসে যে অভিযোগগুলো তুলে আসছেন, এই সমস্ত অভিযোগগুলোই কেমন শোনা শোনা লাগছে। কারণ কখনো আপনার দল, কখনো আপনাদের ইন্ডিয়া ব্লকের মানে অন্যান্য শরিক দল, তারা এই অভিযোগগুলো করেছে। তাহলে কি এপিটার ওপিট? দেখুন, এপিট ওপিট সেটা কথা নয়। রাজনীতির বিভিন্ন রকম ইস্যু থাকে, রাজনীতির বিভিন্ন রকম সিচুয়েশান থাকে। জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিত আলাদা, বাংলা রাজনীতির পরিপ্রেক্ষিত আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু একটা কথাই বলতে চাই যে সুকান্ত যে কথাটি বলছিলেন যে হোয়াটস বেঙ্গল স্টিং টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালি যেটা ভেবেছে ভারতবর্ষ সেটা ভাবে। এই যে ঐতিহ্য, বাঙালির যে সুনাম গোটা ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবী জানে। আর তার বাস্তব উদাহরণ যদি দিতে হয়, এই বাংলার বুকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মতন মানুষ এখান থেকে বেরিয়েছে, তাদের মত মানবিকতার পথ দেখিয়েছে, তাদের মত সবসময় শান্তির বার্তা দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশন হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব। মানে আপনি বলছেন ৭৭-এ যখন ইলেকশন হয়েছিল তখন আপনাদের কংগ্রেস, আমি জানি আপনি বলবেন, সেই সময় কংগ্রেস শান্তির দূত ছিল, তাই তো? আমি কংগ্রেস চারদিকে ঘুরে বেড়াই। আমি একবারও শান্তির দূত বলবো না। ভেরি লাকি দ্যাট আই ডোন্ট হ্যাভ আ সিপিএম প্যানেলিস্ট অন দেয়ার রাইট নাও। ভারতবর্ষের মানুষের জন্য তো দুর্ভাগ্যের, এটা আমরা অকপটে স্বীকার করি। কিন্তু ঘটনা হচ্ছে এই যখন আপনারা এমার্জেন্সির নামে এক এক করে সাংবাদিককে তুলে নিচ্ছিলেন, এক একটা সংবাদপত্রের দপ্তরে গিয়ে তালা ঝোলাচ্ছিলেন, খুব একদম শান্তির দূত ছিলেন না আপনারা? একদম শান্তির দূত ছিলেন আপনারা, হাতে সাদা পতাকা নিয়ে গান্ধীবাদী মডেল দিয়ে আপনারা হাঁটছিলেন। আমরা শান্তির দূত। প্লিজ লেটস কি আমি বাংলার মহাত্মা গান্ধী নিজেও শেষ বয়সে গিয়ে কংগ্রেসের অবক্ষয় দেখার পর নিজেকে কংগ্রেস থেকে সরিয়ে নিয়েছিলেন। এটা আমার কথা নয়, দিস ইজ প্রুভেন হিস্ট্রি। উনি জাতির জনক, উনি আমাদের নেশনের জনক, কিন্তু এটা আমাদের মানতেই হবে যে একদম শেষ বয়সে গিয়ে তিনি যখন দেখলেন কংগ্রেস কোন দিকে যাচ্ছে, কোন মারপিটের দিকে যাচ্ছে, তখন তিনিও নিজেকে কংগ্রেস থেকে সরিয়ে নিয়েছিলেন। প্লিজ ডোন্ট পোর্ট্রে ইয়োর সেলফ অ্যাজ মাদার ট্রিজাস, ইউ মাইট বি এনিথিং বাট নট দ্যাট। কামিং ব্যাক, এই মুহূর্তে দুটো খবর দেখাতেই হচ্ছে। একটা খবর আসছে সরাসরি হাওড়া থেকে। হাওড়াতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হুমকির অভিযোগ, ধারালো অস্ত্র হাতে হুমকির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ সেখানে পৌঁছয় এবং অভিযুক্ত যুবককে আটক করে হয়, এমনটাই জানা যাচ্ছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। হাতে ধারালো অস্ত্র, সেটা নিয়ে বলছে বিজেপিকে ভোট দিতেই হবে। আমি একবার সরাসরি তমসার কাছে যাবো। তমসা যত তাড়াতাড়ি সম্ভব অভিযোগটা অস্বীকার করে দিন, কারণ ইতিমধ্যেই আপনারা অস্বীকার করে ফেলেছেন। তমসা, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এটা একটা জাস্ট ভিডিও। আমার অভিযোগ কিছু নেই না, যে ভিডিওটা এই ভিডিওটা কি স্পষ্টভাবে কিছু, আমি এটাই বলতে চাইছি যে এই ভিডিওটা কি স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে। আবারও বলছি, এই ধরনের, আমি আবার বলছি, অভিযোগ তো করার জন্য এটা বসে রয়েছে। কারা করছে এই অভিযোগটা? এটা কিন্তু আপনি একটু বলতে পারবেন কারা করছে এই অভিযোগটা? ওখানকার স্থানীয় বাসিন্দারা করছে, যারা ফোনটা করে পুলিশকে খবর। দেখুন, হয়তো তৃণমূলের থেকেই করছে, কারণ ওরা জেনে গেছে ওরা হারবে, কিছু না কিছু তো বলতে হবে, হারার একটা যুক্তি দিতে হবে। পার্থদাকে নিয়ে আসি। পার্থদা, আপনারা অভিযোগ করলে কিংবা সাধারণ মানুষ অভিযোগ করলে ভিডিও থেকে কিছু পরিষ্কার হয় না অ্যাজ পার তমসা, কিন্তু অন্যান্য সমস্ত ভিডিও থেকে যেখানে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, সেখানে সব কিছু খুব ক্লিয়ার। কি বলবেন? এটা নিয়ে তো বলার কিছু নেই। এই ধরনের যারা কথা বলবার চেষ্টা করেন, দুর্ভাগ্যজনক। সেই কথার উত্তর দেওয়ার মানসিকতা আমার নেই। আমি স্পষ্ট যে কথাটা বলতে চাই যে ইসিআই নিশ্চিতভাবে নিরপেক্ষতা রেখে কাজ করা উচিত। সেই জায়গায় কোথাও নিরপেক্ষতা হারিয়েছে, সেটা শুরু থেকে আজ অব্দি প্রত্যেকটা পরতে স্পষ্ট। আমি আবারও বলছি যে কেন্দ্রীয় বাহিনী সবাই যে পেশাদার না। বেশ পার্থদা, আমি না হয় বুঝলাম যে আপনি এই রাউন্ডে কিংবা এই বাউটে, যদি আমি একটা বাউট বলি, এই হাওড়ার এই বাউটে আপনি পয়েন্টটা নিয়ে গেলেন, কিন্তু কাটোয়ার এই বাউটটা আপনি কিভাবে সামলাবেন? কারণ কাটোয়াতে 6টি তাজা বোমা উদ্ধার, 35 নম্বর বুথের ঘটনা। কেতুগ্রামের বিরুরি গ্রামে 6টি তাজা বোমা উদ্ধার। পার্থদা, তাহলে এটার দায়বদ্ধতা কে নেবে? নির্বাচন কমিশন সবকিছু ফ্রুটফুল করছে, শান্তিপূর্ণ করাচ্ছে, তাহলে এই অস্ত্র বা এই বোমা কিভাবে এলো, এত নজরদারি গলিয়ে কিভাবে তারা করলো? এটা যেই করুক, তৃণমূল কংগ্রেসের যদি কেউ করে থাকে, আমি বলবো তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি। এই দুষ্কৃতিকে তো কাট করার দায়িত্ব নির্বাচন কমিশন অনেক দাবাং পুলিশ অফিসারদের পর্যবেক্ষকদের নিয়ে এসেছে।
তারা কি ওই নর্তকীদের নাচ দেখতে ব্যস্ত ছিল নাকি নির্বাচন করবে কাজ করতে ব্যস্ত ছিল? এটা স্পষ্ট হওয়া উচিত। এ ধরনের অর্থ যদি উদ্ধার হয়ে থাকে বা এই সময় পাওয়া যায়, এটা নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা। নির্বাচন কমিশনের সেখানে যারা দায়বদ্ধতা আছে তাদের পদত্যাগ করা হবে। বেশ, এরই মধ্যে আপনাদের দুপুর 3টে অবধি ভোটদানের পার্সেন্টেজটা জানিয়ে রাখি। লেডিজ এন্ড জেন্টলম্যান, টিল 3 PM টুডে 78.68% নির্বাচন কমিশন জানাচ্ছে এই মুহূর্তে রাজ্যে দ্বিতীয় দফায় ভোটদানের পরিসংখ্যান 78.68%। লেটস গেট দেম অন স্ক্রিন। এই মুহূর্তে 78.68% ভোট পড়েছে দ্বিতীয় দফায়। সুপারব টার্ন আউট সুকান্তবাবু, সুপারব টার্ন আউট। গণতন্ত্র উৎসব, এটা আমি বারবার বলছি কেন, পার্থদা বললেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ভোটে কি এবার তুমি ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজে তুমি দেখেছো ইভিএম নিয়ে দৌড়, ম্যারাথন দৌড় দেখোনি তুমি? এটা আবার এটাও দেখোনি, উচ্চ লম্ফনও দেখোনি, বা ব্যালট পেপার, এখন তো আর ওই প্রশ্ন নেই চিবিয়ে খাওয়া, এগুলো দেখোনি। সুতরাং সেটাকে তো বলতেই হয় যে এটা তো গণতন্ত্রের জয়। আমি বলছি না যে এটা নির্বাচন কমিশন এই প্রথমবার কাজ করলো, বা নির্বাচন কমিশনকে এর কেনই করতে হবে। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি তা এমন জায়গায় পৌঁছে গেছে যে এত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হয়। সুতরাং আমার মনে হয় কোনো একটি জায়গায় শুধুমাত্র এটা ভেবে ভুল করা যে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী বা এরা যদি তৎপর না থাকতো বা এই দুধেল অফিসাররা যদি না আসতো, তাহলে কিন্তু নির্বাচনটা এতটা ভালো হতো না। আমি বলছি এসআইআর নাম বাদ গেছে, সেজন্য অঙ্কের দিক দিয়ে পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, পার্থদার কথা মেনে নিলাম, কিন্তু এটাও কিন্তু মানতে হবে যে যেভাবে মানুষ সকাল থেকে ভোট দিয়েছে, ইলমাস সকাল থেকে লাইন 6টার আগে থেকে লাইন দিয়েছে। সুতরাং এটা কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে জনগণকে সবসময় উপরে থেকে 6টা থেকে লাইন দেওয়াটা নতুন ব্যাপার নয়। না, নতুন ব্যাপার বলিনি আমি। না, আমার মনে হয় পার্থদা, সুকান্তবাবু যেটা বলার চেষ্টা করছে পার্থদা, সেটা হচ্ছে আগে 6টা থেকে লাইন দিত, তারপর দু একটা পেটো পড়তো, তারপর লাইনটা ফাঁকা হয়ে যেত। এবং সেখানে আমরা ছাপ্পা ভোটও দেখেছি, রিগিংও দেখেছি, এবং কোথাও ভোট দিতে পারিনি সেই অভিযোগও ছিল। 2021 নির্বাচনে কোথায় এ ধরনের বুথ জ্যাম বা এই ধরনের ঘটনা ঘটেছে? প্রচুর অভিযোগ। বেশ, আমি আপনাদের কাছে ফিরবো, কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী অভিরূপা হাজরা সরাসরি রয়েছে। পার্থদা ফিরবো, অভিরূপা হাজরা সরাসরি রয়েছে এই মুহূর্তে ইলেকশন কমিশনের বাইরে থেকে। অভিরূপা, 78.68% ভোট পড়েছে দ্বিতীয় দফায়। ফার্স্ট দফায়, প্রথম দফায় আমরা দেখেছি রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল, প্রায় 94%। দ্বিতীয় দফায় 3টে অবধি 78%। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, কি বলছে কমিশন? দেখো, 3টে অবধি 78%, এই 78% কিন্তু যথেষ্ট ভালো বলে মনে করছে কমিশন। তুমি যেটা বলছিলে প্রথম দফার নির্বাচনে যেটা তুমি দেখেছিলে, সেটা হচ্ছে সবার শেষে, অর্থাৎ প্রায় 6টার পর বা 6টারও শেষে অনেক জায়গায় বুথগুলিতে ভোটাররা দাঁড়িয়েছিলেন একদম শেষ পর্যন্ত, সেটা প্রায় 93% কাছাকাছি গিয়ে পৌঁছে গিয়েছিল। তো সুতরাং এই যে সময়টা এখনো বাকি রয়েছে, প্রায় 3 ঘন্টা মতো বাকি রয়েছে এখনো, তারপরেও আরো সময় লাগতে পারে, যারা ভোটাররা থাকবেন তাদের পর ভোট হবে, ফলে তো সময়টা খুব একটা বাড়েনি। এবং এই যে 3টে পর্যন্ত, সেটাতে সংখ্যাতে খুশি নির্বাচন কমিশন বলছেন, যা এখনো পর্যন্ত এসছে। দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি ভোট পড়েছে 76.75%, আর সবচেয়ে কম পড়েছে দক্ষিণ কলকাতায় 75.38%। আমি একটু তোমায় শুধরে দেবো অভিরূপা। সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে 83.11%। সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে, এবং যেমনটা অভিরূপা বলল, সব থেকে কম ভোট পড়েছে কলকাতা দক্ষিণে কিংবা সাউথ ক্যালকাটায় 75.38। অভিরূপা, কিন্তু তুমি যে কথাটা বললে দক্ষিণ 24 পরগনা 76.75%, 3টে অবধি, এই ছবি কিন্তু অন্যান্য ভোটে দেখা যায় না। কোথাও তাহলে সিংহাম কাজ করলো, কমিশন কাজ করলো, নাকি পুষ্পা ঝুঁকে গেল, কোনটা?
দক্ষিণ চব্বিশ পরগনা যদি বলো তাহলে অবশ্যই মানুষ ভোট দিয়েছে, স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছে। প্রচুর অভিযোগ জমা পড়েছে ইলমাস, তার কারণ হচ্ছে যে যে জায়গায় অভিযোগগুলো জমা পড়ছে, একটা নেট মাধ্যম, একটা সরাসরি ফোন করে, আরেকটি সিওর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে, এই তিনটি জায়গায় যে অভিযোগ জমা পড়েছে, প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং কমিশনের দপ্তরের আধিকারিকরা বলছেন অভিযোগ জমা পড়ছে, সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা করা হচ্ছে। এবং তার সঙ্গে এই যে দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে প্রচুর অভিযোগ যেমন জমা পড়েছে, সেরকমই সেখানে গিয়ে বাহিনী ঠিকঠাক ব্যবস্থা করেছে যাতে মানুষ ভোট দিতে পারেন, বাড়ি থেকে বেরিয়ে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে পৌঁছতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে। যেখানে যেখানে অশান্তি রাজ করা গেছে বা অশান্তি দেখা গেছে সেখানে তৎক্ষণাৎ বিষয়টিকে অ্যারেস্ট করার জন্য বা এলাকা ডমিনেট করার ব্যবস্থা করেছে কমিশন। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে আমার সহকর্মী অভিরূপা হাজরা ছিলেন। থ্যাংক ইউ অভিরূপা। তাহলে সিংঘম কাম করে গেয়া নাকি পুষ্পা ঝুঁক গিয়া? পার্থদা, আপনাকে এই প্রশ্নটা না করলেই নয়। কাল থেকে সবাই বলছে, সবাই তৃণমূল কংগ্রেসের এক একজন পুষ্পা, দাড়িটা নেই বলে জাহাঙ্গীরের, নাহলে জাহাঙ্গীরও তো দাড়িটা ঘষেই বলতো ঝুঁকেগা নেই ... সেটা আরও বলেনি, ঝুঁকিয়া 76% দুপুর 3টে অবধি 76% ভোট পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনায়। আমার সাংবাদিকতার পেশায় আই হ্যাভেন্ট সিন দিস, এই স্ট্যাটিস্টিক্স আমি দেখিনি, আপনিও দেখেন। জাহাঙ্গীর তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি মাত্র। আমরা গোটা রাজ্য জুড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এত নির্বাচন কমিশন হোক, বিজেপি এত কিছু ন্যারেটিভ গ্রো করার পরেও স্বতঃস্ফূর্তভাবে আমাদের কর্মীরা যেমন কাজ করেছে, ভোটের দিন যা যা কাজ করতে হয়, বুথে বসা, তার এবং প্রচারের ক্ষেত্রে যত রকম বিষয় রয়েছে সেগুলোকে সঠিকভাবে এক্সিকিউশন করা, সেগুলো প্রপারলি করেছে এবং চোখে চোখ রেখেই কথা বলেছে। সিংঘম যে স্টাইলে এসে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, পালিতা জাহাঙ্গীররা বলতে বাধ্য হয়েছে, ন্যারেটিভ গ্রো করা হয়েছে যে সিংঘম এসেছে। তো উনি যদি সিংঘম হয়, আমাদের জাহাঙ্গীর নিশ্চয়ই পুষ্পা। ওই এর করে বলতে কোনো দ্বিধা নেই। তাদের চোখে চোখ রেখে অন্যায় করলে প্রতিবাদ সে যেই হোক না কেন, ইসিআই এর যত বড়ই আধিকারিক হোক আর পুলিশের যত বড়ই পর্যবেক্ষক হোক, সে যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে বাংলার মানুষ কথা বলবে, তৃণমূল কংগ্রেসের লোকেরা কথা বলবে। বেশ, সময় একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, ইউ আর ওয়াচিং দ্য ব্যাটল অফ বেঙ্গল। 3টে অবধি প্রায় 78.68% ভোট। দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় 75% ভোট পড়েছে 3টে অবধি, এখনো 3 ঘন্টা বাকি। দিস, লেডিজ এন্ড জেন্টলম্যান, ইজ a new record. We'll be right back. You're watching the Battle of Bengal with me, Ilmas Syed. Welcome back, ladies and gentlemen. I'm Ilmas Syed and you're watching the Battle of Bengal. 78.68% polling percentage দুপুর 3টে অবধি। সবচেয়ে বেশি ভোট পড়েছে বর্ধমানে এবং দক্ষিণ কলকাতায় সবচেয়ে কম ভোট পড়েছে। পিপল অফ সাউথ ক্যালকাটা, রাইজ আপ, গো টু ইয়োর বুথস, স্টার্ট ভোটিং, দিস ইজ ফর ইউ। কিন্তু এর মধ্যে সবচেয়ে সবচেয়ে ভালো একটা খবর, এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় 75% পোলিং হচ্ছে। 75% পোলিং হ্যাজ বিন ডান এবং সেটাও দুপুর 3টে অবধি। এখনও 3 ঘন্টা বাকি। 80-90% পোলিং সেই দক্ষিণ চব্বিশ পরগনা, যেখান থেকে বারবার অভিযোগ এসেছে বিরোধীরা দাঁড়াতে পারে না, মানুষ ভোট দিতে পারে না, বুথ জ্যাম হয়, রিগিং হয়। সেখানে কি তাহলে কমিশনের সিংঘম দেওয়াই কাজ করে গেল? পুষ্পা ভোটের ময়দানে ঝুঁকে গেল? তমসা, তৃণমূলের অনেক রকম ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে। দেখুন, ওনার ন্যারেটিভ এর এক্সপ্লেনেশন করার জন্য আমি এখানে বসে নেই, আমি বিজেপির মুখপাত্র হিসেবে বসে আছি। আমার দলের স্ট্যান্ডটাই আমার স্ট্যান্ড। প্রথম থেকে আমরা বলে আসছি, সাধারণ মানুষ যেন ভালোভাবে ভোট দিতে পারেন, সেই জায়গাটা দেখার জন্য, সেটা সুসংগঠিত করার জন্য ইলেকশন কমিশনকে সেটা করতে হবে। এরপরে যদি কেউ নিজে পুষ্পা সাজতে চায়, কেউ নিজেকে বড় গুন্ডা প্রমাণ করতে চায়, তার জন্য কেন্দ্রীয় বাহিনী যেন ঠিকঠাকভাবে কাজ করে, ঠিকঠাকভাবে তাদের দাওয়াইটা দেয়। এটা একজন সাধারণ মানুষ হিসেবে আমি দাবি করছি, আইনের আওতায় থেকে যা যা করণীয় ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী যেন করে, সেটা আমরা বলছি বারবার করে। এখানে উনি একটা কথা বলছিলেন যে বিভিন্ন জায়গায় এই যে ফলতায় যখন তৃণমূলের বলে যাচ্ছিল তখন কি ওরা কোথায় ছিল, সেটা কি তৃণমূল অস্বীকার করবে? দেখো ইলমাসদা, এই যে মানুষ ভোটদানে এগিয়ে এসেছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মতন জেলা, যেখানে ভোটদানের হার যদি আমরা পূর্বের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো সেই তুলনায় অনেক বেশি, দুপুর 3টে পর্যন্ত 76% বেশি। এটা সত্যিই গণতন্ত্রের জন্য অত্যন্ত
একটা কি বলবো মানে সুখবর বলা যেতে পারে। দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভোট মানে হিংসা, তুমি একটু আগেই প্রতিবেদনে শুরুতেই বলেছিলে ভাঙড় সময় যায় সময় বদলায় কিন্তু ভাঙড়ের জায়গাতেই থাকে। তো সেই ভাঙড়টাও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মতন জেলায় রয়েছে, ক্যানিং পূর্ব এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছে। তো সেই জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে, এই জায়গায় অবশ্যই শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং যার নেতৃত্বে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের মতন করে চেষ্টা করছে, কিন্তু পাল্টা বহু অভিযোগে রয়েছে। আমরা জাতীয় কংগ্রেস আমরা বলতে চাই যে ইলেকশন কমিশন কোনো রকম পক্ষপাতিত্ব না করে তারা মানে একেবারে নিউট্রাল থেকে, যেটা তাদের থাকা উচিত সাংবিধানিক পদে থাকার পর যেটা তাদের কাজ, থেকে সাধারণ মানুষকে এই ভোটদানে আরো বেশি আগ্রহী করে তোলা। বেশ, এই মুহূর্তে আমরা একবার সরাসরি ভবানীপুরের দিকে চোখ রাখবো, বিকজ ভবানীপুরের 82 নম্বর ওয়ার্ড, সেখানে শুভেন্দু অধিকারী বুথ পরিদর্শনে গিয়েছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, লেটস গেট দোজ ভিজুয়ালস অন দ্য স্ক্রিন প্লিজ। 82 নম্বর ওয়ার্ডে শুভেন্দু অধিকারী তিনি ওয়ার্ড পরিদর্শনে গিয়েছেন। সায়ন্তন আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে সরাসরি। লেটস গেট সায়ন্তন অন স্ক্রিন প্লিজ। সায়ন্তন, কি জানতে পারছো? সায়ন্তন, কি চলছে ভবানীপুরে? শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিভিন্ন ওয়ার্ডে, অর্থাৎ এই ভবানীপুর বিধানসভার যে অঞ্চল, সেই অঞ্চলের 82 নম্বর ওয়ার্ড, 77 নম্বর ওয়ার্ড, 74 নম্বর ওয়ার্ড, এবং এই মুহূর্তে তিনি কিন্তু বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে স্পটস কিন্তু ভিজিট করছেন। অর্থাৎ ভবানীপুর যে বিধানসভা, সেই বিধানসভার অন্তর্গত যে বিভিন্ন ওয়ার্ড, অর্থাৎ 74, 77, 82 নম্বর, 77 নম্বর বিভিন্ন ওয়ার্ডে তিনি এই মুহূর্তে কিন্তু যাচ্ছেন। এবং এই মুহূর্তে 82 নম্বর ওয়ার্ড থেকে তিনি মানুষের সঙ্গে, ভোটারদের সঙ্গে কথা বলে তিনি কিন্তু বেরিয়ে গেলেন। আমরা জানি যে এর আগেই ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরেই জয় হিন্দ যে ভবন, সেই ভবনে একটি কেন্দ্র হয়েছিল, ভোট গ্রহণ কেন্দ্র হয়েছিল। সেখানেই শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল, তাকে ঘেরাও করা হয়েছিল এবং পাল্টা অভিযোগ কমিশনের শুভেন্দু অধিকারীর তরফ থেকে করা হয়। এবং তারপরই দেখা যায় যে বিশাল ফোর্স, সেই ফোর্স এসে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় সেই ভিড়কে। এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি যেটা দাবি করছেন যে বহিরাগতরা এসে তাকে হেনস্থা করার চেষ্টা করছে। অন্যদিকে কমিশনে অভিযোগ পাওয়ার পরই কিন্তু বিভিন্ন জায়গায় ফোর্স মুভমেন্ট আরও বাড়ানো হয়েছে, যাতে কোনো রকমভাবে নতুন করে এই ভবানীপুর অঞ্চলে অশান্তির ঘটনা না ঘটে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন অঞ্চলে ঘুরছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, কারণ শেষ বেলা আর কয়েক ঘন্টা বাকি মাত্র। তার আগে একেবারে আরও একবার ভোট প্রক্রিয়া কেমন চলছে তা কিন্তু খতিয়ে দেখছেন। একেবারে ধন্যবাদ সায়ন্তন, আমার সহকর্মী এতক্ষণ ছিলেন আমার সঙ্গে সরাসরি। শুভেন্দু অধিকারী তিনি ভোট প্রক্রিয়া খতিয়ে দেখছেন। এবং দেখুন আজকে কিন্তু যত কাণ্ড ভবানীপুরে, সকাল থেকে কখনো জয় হিন্দ ভবনের সামনে জয় বাংলা স্লোগান, তারপর সেখান থেকে কমিশনকে ফোন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বুথে বুথে গিয়ে বুথ পরিদর্শন, সমস্ত কিছু হলো। আমি একেবারে শেষ লহমায় পৌঁছে গিয়েছি, আমার হাতে কি আর কোনো সময় আছে? একেবারেই নেই। তাই আজকে একেবারে যাওয়ার আগে সুকান্তবাবু 30 সেকেন্ডস, গণতন্ত্রে এই মুহূর্তে 78% ভোট পড়েছে, কি বলবেন? সাকসেস? আমি এটা বলতে চাই, এটা নির্বাচন কমিশন না, জনগণের জয়। এবং জনগণের এখানে এইভাবে যে ভোট দেওয়াতে অন্তত হতে পারে, অনেকে ভাবতে পারে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকতে পারে, সেটা হলে বিজেপি জিততে পারে। আমরা কোনো প্রেডিকশনে যাব না। দিস, লেডিস এন্ড জেন্টলম্যান, ইজ a victory for democracy, গণতন্ত্রের জয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কামিং অন দ্য প্যানেল টুডে। ওয়েল লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস বিন আ বিজি ডে। দিস ইজ ওয়্যার আই সাইন অফ। আবার দেখা হবে ঠিক রাত 9টায়। আপাতত দেখতে থাকুন সব খবর সবার আগে, ভোটের খবর, ব্যাটল অফ বেঙ্গলে, অনলি অন ক্যালকাটা নিউজ। দিস ইজ ইলমাস সায়াদ। গুড নাইট অ্যান্ড গুড বাই।